তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বদ্ধকারে অন্ধকারে যাব মরিয়া। আমার বউ তুই, আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর কি? তুই এখন আমার রুম গোছাবি, ফ্লোর মুছবি, বিছানার চাদর পাল্টাবি, সবশেষে ওয়াশরুম পরিষ্কার করবি, বুঝতে পারছিস? যদি না করিস, বাসর ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব, 100 মেয়ের সাথে নাচবো। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? রাগে কিরমির করতে করতে আঙ্গুলে বার কয়েক তুড়ি মেরে সদ্য বিবাহিতা স্ত্রী প্রাণেশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ। জুতমতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল। কাজ দিয়েছে মাত্রই সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কাতর্কি করছে। মানা যায়, এমন বদকিসিমের মেয়েকে কেন কবুল বলে বিয়ে করলো? এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়ালো। প্রাণেশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখে মুখে রাগ ও হিংস্রতা ফুটে উঠতে দেখল। স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জলজল করে উঠে বলল, তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুড়ে কেঁদে মরছি। বের হও রুম থেকে। কাছে আসবে তো তোমার রুমের সব কিছুকে ফুটবলের মতো পোটলা বানিয়ে লাথি দিয়ে গোল গোল খেলবো। একই তো মাথার ভেতর থাকা মগজটুকু ফুটন্ত পানি নেয় টকবক টকবক করে উতলাচ্ছে। প্রাণেশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মস্তিষ্ক দিকি দিকি করে জ্বলে জ্বলে উঠল। সহ্যের বাইরে চলে গেল সব কিছু। প্রাণেশার এই বেয়াদবি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সোরে এক লাথি মারল ফ্লোরে। 4 দিনের কথা মনে করে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কোনো দিন বউ হিসেবে মানব না। তুই একটা বেয়াদব, ডাইনি, কালনাগিনী, শাকচন্নি, শ্যাওড়া গাছের ভূত। সেই ছোটবেলা থেকে জ্বালাচ্ছিস, তাও সুখ পাসনি। এখন আরও জ্বালানোর পায়তারা করছিস। বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বের হ, ভূতনি কোথাকার। প্রতি নিঃশ্বাসে যে মিথ্যা বলো, তোমার লজ্জা হয় না? ছি, একটু আগেই বলেছো আমি তোমার বউ। বিয়ের পর বউয়েরা স্বামীর ঘরে থাকে, স্বামীর ঘরই তাদের ঘর হয়। যেহেতু আমি তোমার বউ, এই ঘর এখন আমার, এর মালিকানাও আমার। বকাবকি না করে ঘুমাতে দাও। তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আপাতত নেই। ভালো মতো ঘুমোই, সকালে উঠে যুদ্ধ করব। গুড নাইট। অনির্বাণ দমে গেল না, তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বউ হওয়ার শখ হয়েছে না? বাসর করবি আমার সাথে? জীবনটা আমার ছেঁড়া বেড়া বানিয়ে বউ সেজে থাকতে তোর লজ্জা হলো না? এই ছেঁড়া বেড়া জীবন এখন আমি জোড়া লাগাবো কি করে? তোমার স্যারাবেরা জীবন কিভাবে জোড়া লাগবে সেটা তো তুমি ভালো জানবে, আমি কি করে বলবো? আমি কি সুই সুতো যে বলা মাত্রই সেলাই হয়ে জোড়া লাগিয়ে দেব? উফ, প্রাণেশা, খামোখা রাগ বাড়াচ্ছিস আমার। যা এখান থেকে। যাব না। কি করবে? আমি এই ঘরেই ঘুমাবো, পারলে আটকে দেখাও। কথা শেষ করে জিহ্বা বের করে ভেঙচি কাটল প্রাণেশা। আপাতত যুদ্ধের সমাপ্তি টেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো। কারণ এখন যদি কথার ইতি না টানে এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে। তাই বিরতি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে লেডিস টি শার্ট ও ট্রাউজার পরে বাইরে এসে দেখলো অনির্বাণ তখনও জিম মেরে চেয়ারে বসে আছে। তাকে দেখে অনির্বাণ বলল, তুই আমার ঘর থেকে যা প্রাণেশা। যাওয়ার বেলা তোর কাপড় চোপড়ও নিয়ে যাবি। এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে। প্লিজ লিভ। সম্পর্কে দুজনে চাচাতো ভাই বোন হলেও বড় হয়েছে একসাথে, একই বাড়িতে। সেই সুবাদে রোজ ঝগড়া হতো, তর্কাতর্কি হতো, কথা কাটাকাটি হতো, তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোতো না। এই দিকটা খুব সতর্কতার সাথে এড়িয়ে যেত দুজনেই ভীষণ ঝগড়ুটে। পান থেকে চুন খসলে শুরু হয় এদের ঝগড়াঝাটি। তবে বর্তমানের সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। গত 2 বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধায় বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি আসে না। গতকাল এসেছিল প্রাণেশার বিয়ের খবর শুনে। প্রাণেশা ভীষণ মেজাজি, ঘাটতারা, রকচটা, খামখেয়ালি ও ছন্নছাড়া মেজাজের মেয়ে। জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, ট্যুরে যায়, আলাদা কাজের মধ্যে একটা কাজ করে।
নিয়ম করে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে। ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটা ফুলের চারা অথবা ওষুধি গাছ নিয়ে আসে, সেটা বাড়ির আঙ্গিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয়। এভাবে এই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলেতে গাছ ও ঔষধি গাছে লাগিয়ে বাড়ির আঙ্গিনা সাজিয়ে নিয়েছে সে, একদম নিজের মতো করে। তার সমস্ত ধ্যান জ্ঞান ওই গাছের দিকে, অন্য কোনো দিকে মনোযোগ নেই। দিতেও রাজি নয় সে। সন্ন্যাসারা স্বভাবের কারণেই বিয়ের নাম শুনলে কাজিনদের বলতো, দূর, বিয়ে করে কি হবে, দেখিস আমি কোনো দিন বিয়ে করব না, এই গিন্নিপনা আমাকে দিয়ে হবে না। প্রাণেশা অনার্স শেষ করেছে কিছুদিন আগে, ভালো রেজাল্টও করেছে। তাই বাড়ির মুরব্বীরা আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিলেন তারই প্রিয় বন্ধুটির সাথে। কিন্তু বিয়ের দিন তার প্রাণপ্রিয় বন্ধু লাপাত্তা। বরের গোষ্ঠীসূত সবার ফোন নাম্বার একসাথে বন্ধ, কারোর সাথেও যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে দিন গড়িয়ে যাচ্ছিল প্রায়। শেষবেলা ফোন এলো, পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে। সেটা শুনে দুঃখ পেল কেঁদে কেটে। গাল ভাসিয়ে দেওয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সের ছোট সব কাজিনদের নিয়ে উড়াধরা নাচানাচি শুরু করেছিল প্রাণেশা। যেন বিয়ে ভাঙেনি, বরং তার রং লেগেছে। বাড়ির সবাই তার এত সব আচরণে রীতিমতো বিরক্ত, ক্ষুব্ধ। বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে এইভাবে অনির্বাণের বাবা, প্রাণেশার বাবা ও বাকি দুই চাচা মিলে বাড়ির মেজো ছেলে শেখ অনির্বাণ সৈকতের ঘাড়ির উপর চাপ বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের উপর রেগে মেগে বোম হয়ে গিয়েছিল অনির্বাণ। মুখের উপর তর্ক করতে পারেনি। বড় ভাই, বাবা ও চাচাদের খুব সম্মান করে চলে সে, তাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাছাড়া বাড়ির সম্মান, বাবা চাচাদের সম্মান, এসব ভেবে রাজি হয়ে গিয়েছিল সে। কবুল বলে প্রাণেশার মতো ঘাটতারা আধা বেটা ছেলে মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরে জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে 5 বছরের ছোট হলেও নিজেকে সে সবসময় বড় ও পণ্ডিত দাবি করে। যে মেয়ে ঘর বোঝে না, সংসার বুঝে না, কাছের মানুষদের মূল্য বুঝে না, তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে তার। সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ, কোনো ধরনের অসচেতনতা, অকারণ ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক পছন্দ করে না। এজন্য ভিড় এড়িয়ে চলে, ঝামেলা এড়িয়ে চলে, একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অথচ এখন বাড়ির সবার এই উদ্ভট আচরণ, হুকুম ও প্রাণেশার মেজাজ একসাথে এত কিছু তার বিরক্তি বাড়িয়ে দিল। কয়েক ঘন্টাতেই অস্থির হয়ে গেল সে। বেয়াদব মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল, আমি তোকে যেতে বলেছি প্রাণেশা। আজকে সারাদিনের ধকলে প্রাণেশা যথেষ্ট ক্লান্ত। তার রুমের সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে, কাজিনগুলোই সাজিয়েছে। এগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুছিয়ে রাখা ঝামেলা। এত কাজ করার শক্তি নেই, করে অভ্যস্ত নয় সে। আপাতত তার বিশ্রাম দরকার। তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার এক পাশে শুয়ে পড়ল। এতে হুকুম পালন করা কোনো কালেই অভ্যাস নেই তার, করতে বাধ্যও নয়। তাই নিজের মর্জি মতো চোখের উপর হাত রেখে অনির্বাণকে বলল, বাতি নেভাও। অনির্বাণ বিরক্ত হলো। কেউ তার কথা বোঝারই চেষ্টা করছে না। এই মেয়েটাকে কি করে সে বউ হিসাবে মেনে নিবে, কিভাবে সারা জীবন এক ঘরে থাকবে। এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে, নাকের ডগে রাগ ঝুলিয়ে রাখে, সবসময় খিটমিট খিটমিট করে। এত বজ্রাগী বউ তার কপালে কিভাবে আসলো? তাছাড়া সম্পর্ক, এগুলোর মূল্য এই মেয়েটা বুঝবে তো? তার কাছে তো সব কিছুই খামখেয়ালি। নয়তো কোনো মেয়ে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচে। 15 দিনের কথা ভাবতে গিয়ে রাগের সমস্ত শরীরে জ্বলুনি শুরু হলো অনির্বাণের। কটমট চোখে চেয়ে থেকেই বলল, এই নির্লজ্জ, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? বললাম না তোকে আমি বউ হিসেবে মানি না? কথা কানে যায় না? নেমে আয় বিছানা ছেড়ে, নয়তো ভালো হবে না। চোখের উপর থেকে হাত ছড়িয়ে প্রাণেশা বলল, নামবো না, কি করবে? ঘর পরিষ্কার করাবো। এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে। দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে? চোখ কি কানা? কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটিস? কানি কোথাকার। দুজনার তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল এই ঘর গোছানো নিয়ে। অনির্বাণ রুমে এসে প্রাণাশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে, কিন্তু প্রাণাশা শুনেনি, সোজা বারণ করে দিয়েছিল।
সেই থেকে শুরু হওয়া তর্ক এখনও একই জায়গায় এসে দাঁড়ালো। দেখে বিরক্ত প্রাণেশা তেতে উঠে পড়ল। থাকলাম না এখানে, ক্ষতি কি? সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমিয়েছি, বাবাও চাচ্চুদের হাতে উদম কেলানি ঘাড়ে নিও, ঠিক আছে? অনির্বাণ আটকে উঠল। প্রাণেশা চলে যাচ্ছিল। দরজার কাছে যেতেই হ্যাসকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ। তাড়াহুড়ো করে পড়ল। তুই এখানেই ঘুমা, পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা, তাও ঘরের বাইরে যাইস না। নিজের কপাল নিজেই পোড়ালো অনির্বাণ। দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা। ভুবন জয় করা হাসি। ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে পড়ল। সকালে উঠে ধুয়ে দিও এটা, কেমন? পারলে বাড়ির বাকিদের কাপড় চোপড়ও ধুয়ে দিও। মাস শেষে মোটা অঙ্কের টাকা দেব। কাজ করবে আর টাকা দেব না? জানোই তো এত কিপটেমি আমার দ্বারা হয় না। আমি আবার ভীষণ দয়ালু, কারো কষ্ট একদমই সহ্য করতে পারি না। অনির্বাণ ঠোঁট কামড়ালো শুধু। কি ডেঞ্জারাস মেয়ে! কৌশলে তাকে জব্দ করে নিল। এই বয়সে এসে বাবা ও চাচাদের হাতের উড়াধুরা কেলানি খেতে চায় না সে। ছাত্র জীবনে অনেক খেয়েছে। শেষবার খেয়েছিল 10ম শ্রেণীতে টেস্টে ধরা খেয়ে। এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে ফাইনাল এক্সাম দিতে পেরেছিল। বাপরে, কি কেলানিটাই না খেয়েছিল! মনে পড়লে এখনও তার শরীরে পশম দাঁড়িয়ে যায়। সবার একটাই অভিযোগ ছিল, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কী করে টেস্টে ফেল করে। তাই কি আর জানতো এই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায়? যত সব নষ্টের গোড়া তো তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আহা, সে কি ভোলা যায়? পিছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ। এরই মধ্যে অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে আরামসে ঘুমাচ্ছে প্রাণেশা। দেখে শরীর জ্বলে উঠল পুনরায়। বলো, তুই চাদর পেলি কোথায়? চোখ বন্ধ করে রেখে প্রাণেশা উত্তর দিল। আলমারি থেকে বের করেছি। তুই ওটাতে হাত দিয়েছিস কেন? ওখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে। ব্যক্তিগত জিনিস দিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখে ভাসতেই খিলখিলে হেসে উঠল প্রাণেশা। বলো। হ্যাঁ, দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস। প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরো বেড়ে গেল অনির্বাণের। বলো। হাত দিয়েছিস? ছি, হাত দিতে যাব কেন? নাকমুখ কুচকে তাকালো প্রাণেশা। উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করলো। অনির্বাণ বলো। তুই আর ওটাতে হাত দিবি না। 100 বার দেব। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু। চট করে বিছানায় উঠে বসলো প্রাণেশা। হাতের ইশারায় অনির্বাণকে কাছে ডেকে বলো। ফাটাবে? এসো, এক্ষুনি ফাটাও। এরপর কয়েক মাস জেলে থাকবে, আমি আরামসে এখানে থাকবো, হবে না? অনির্বাণ ফের বলো। তোকে আমি মেরেই ফেলবো। ভূত হয়ে ঘাড় মটকাবো। উফ আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কেন? বেয়াদব ভূতনি শাকচুন্নি, এইসবের পাল্লায় একটু আগেই না বললে? এর মধ্যেই ভুলে গিয়েছো? কপালে হাত দিয়ে বিরক্তিকর ভাব প্রকাশ করলো অনির্বাণ। আলমারি লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানায় বিছিয়ে একটা বালিশ ও নকশি কাঁথা নিয়ে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকালো। প্রাণেশা তার এসব কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হেসে বলল। ভালো করেছো ফ্লোরে শুয়েছো, এখানে আসলে আমি তোমার ঘাড় মটকিয়েই দিতাম। শেষে দেখা যেত বাড়ির সবারই ঘাড় আছে, শুধু তোমার ঘাড়টাই নেই। হা হা হা। অনির্বাণ কোনো আওয়াজ করলো না, ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল। প্রাণেশা বালিশে মাথা টেকে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বদ্ধকারে অন্ধকারে যাব মরিয়া। গানকে নিজের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা। টের পেল কিছুক্ষণ পরই অনির্বাণ সোজা হয়ে বসে আছে আলোতে প্রথমে তার পরিণীতাকে দেখল, এরপর বাতি জেলে ঘোর লাগা চোখে চেয়ে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল। পরের লাইনটা যেন কি? প্রাণেশা পরের লাইন মনে করার চেষ্টা করলো। এরই মধ্যে অনির্বাণ বলল। মনে পড়ছে না। ভয় মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তুলে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল। তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনী আমায় দেখিয়া? তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। প্রাণেশা ঢুকিল। হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টা করে পড়ল। না প্লিজ, দূরে যাও, আমি ঠিক আছি, আমার ভয় লাগছে না, তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো। অনির্বাণ দূরে গেল না, আরও কাছে এসে আঙ্গুলের আলতো স্পর্শে প্রাণেশার লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখে মুখে ফু দিয়ে পড়ল।
তুই তো কাছে ডাকলি, দূরে যাই কি করে বল? প্লিজ তোমার দোহাই লাগে, তুমি যাও। হুম, যাব না। আজ তো আমাদের বাসর, ইশারায় যখন কাছে ডাকছিসই আদরটা শুরু করতেই পারি, কি বলিস? প্লিজ মেজো ভাইয়া যাও। ভাইয়া? প্রাণেশা কাঁদো কাঁদো গলেই বলল। ভাইয়াই তো ছিল। এখন তো আর ভাইয়া নই, একান্তই ব্যক্তিগত মানুষ হয়ে গেছি। ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেব। প্রাণ, তুমি দূরে যাও প্লিজ। দূরে যাওয়ার মুডে নেই আপাতত, আমি এখন রোমান্সের মুডে আছি। অনির্বাণ আর একটু কাছে এগোলো, ভয়ে জড়সড় হয়ে গেল প্রাণেশা। পরক্ষণেই চিন্তা ভাবনা করে ফেলল কিছু। যখন দুজনের মাঝখানে 1 ইঞ্চি সমান দূরত্ব রইল না, তখন দুহাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ। জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখল কতগুলো ছোট ছোট চুল প্রাণেশার হাতের মুঠোয়, চুমুর বদলে চুল ছেঁড়া। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই প্রাণেশার রুমে দরজা খুলে বাইরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল, বাবা গো, মা গো, কে কোথায় আছো গো? জলদি এসো, আমার ঘরে ডাকাত এসেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও, হতচ্ছাড়া ডাকাত আমায় মেরে ফেললো রে। অনির্বাণের ঘুম ভাঙল সকাল 8:30টায়। এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। গতকাল রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটার নাগাল পায়নি। তাতেই ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠেছিল তার। প্রাণেশাকে ভয় দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যেই এইভাবে কাছে গিয়েছিল সে। বউ হলেই তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। ছিল শুধু প্রাণাশাকে দূরে সরানোর চিন্তা, শান্তিতে ঘুমানোর চিন্তা, যার কারণে ইচ্ছাকৃতভাবে কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে। প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে। এসব চিন্তা করে একে একে হাসছিল অনির্বাণ। হাই তুলতে তুলতে বেলকনিতে এসে দাঁড়াতেই দেখলো ভাঙ্গা একটা গাছের নিচে ছোট চাচা শেখ শওকত আলমের ছেলে ও মেয়েকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে প্রাণেশা। হাতে একটা কুঞ্চি, রাকত্ব মুখ, জ্বলন্ত দৃষ্টি। ভাই বোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টি। ভয়ে কাচুমাচু হয়ে তারা কান ধরে উঠবস করছে আর ফুপাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হলো অনির্বাণের। গলা উঁচিয়ে পড়ল, ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস প্রাণেশা? প্রাণেশা চোখ কটমটিয়ে বলে উঠল, সেটা তোমাকে কেন বলবো? তুমি কে? কাজের মাঝখানে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। পরপর রাগে চোখে ভাই বোন দুটোর দিকে চেয়ে ধমকে বলে ওঠে। দিলাম শুনে ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রাণেশা হাঁ হয়ে ওদের কান্না দেখছিল, কারণ এখন অব্দি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি, শুধু ভয় দেখাতেই কঞ্চি হাতে রাখা। এদিকে দূর থেকে ওদের কিছু একটা ইশারা করলো অনির্বাণ। প্রাণেশা না বুঝলেও ভাই বোন দুটো ঠিকই বুঝে নিল। সাউন্ডে কান্না শুরু করলো। অনির্বাণ তখন সুযোগ পেয়ে পড়ল, তোর তো সাহস কম না, তুই ওদের গায়ে হাত দিচ্ছিস? ওরা এখনো ছোট, এসব শাসনের কি বুঝে? প্রাণেশা ফুঁসে উঠে পড়ল, কিছু বোঝে না, শুধু বুঝে গাছের ডালে চড়ে গাছ ভাঙতে। এইটুকু একটা গাছ, এইটার ডালে চড়ার কি দরকার ছিল? একটা গাছের দাম কত জানো? সেইটাকে যত্ন করে বড় করার কষ্ট বোঝো? বুঝবে কি করে জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়েছো? অলস কোথাকার। আসছে জ্ঞান দিতে। অলস তো তুই, অকর্মাও তুই, কাজের মধ্যে পারিস ওই একটাই। মেয়ে হয়ে জন্মেছিস, তোর তো দিনরাত রান্নাঘরে থাকার কথা। তুই কেন পুরুষের মতো হাঁটাচলা করবি? আধা বেটা ছেলে একটা। আমি কি করব, কি করব না সেটা আমি বুঝবো। তুমি মাথা ঘামানোর কে? আমি কে জানিস না? কবুল বলে যে আমার গলায় ঝুলেছিস, সেটা কি ভুলে গিয়েছিস? আমি তোর স্বামী, এখন থেকে আমার সব কথা মেনে চলবি, নয়তো। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, আমি তোমার গলায় ঝুলিনি, যা হয়েছে তাতে আমার হাত ছিল না। এই জন্য তুমি যদি ভাবো রোজ রোজ অফিস যাওয়ার আগে রান্না বান্না করে তোমাকে মুখে তুলে খাইয়ে দিয়ে পতি সেবা করব, তাহলে ভুল ভাবছো। প্রাণ মরে গেলেও হাত পা পুড়িয়ে তোমার জন্য রান্না করব না। তোর হাতে রান্না খাওয়ার চেয়ে কচু গাছে দড়ি বেঁধে ঝুলে যাওয়া বেটার। অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল, প্রাণেশাও ঠিক একইভাবেই বলল, তাহলে যাও ঝুলো। বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে, ওইখানে অসংখ্য কচু গাছও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ঝুলে পড়ো।
খামোখা আমার কাছে বিরক্ত করো না। কোনো মতেই প্রাণেশাকে থামানো গেল না। এদিকে বাচ্চা দুটো সমানে কেঁদে চলছে। এ পর্যায়ে সে প্রাণেশাকে প্রায় ধমকে উঠে বলল, ওদের ওপর টর্চার করিস না প্রাণেশা, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ওরা আমার গাছ নষ্ট করেছে, ওদেরকে এত সহজে ছেড়ে দেব না। তুই এত ছোট লোক, সামান্য একটা গাছের জন্য অবুঝ বাচ্চাদের উপর টর্চার করছিস? ছি প্রাণ। ছোট লোক শব্দটা শুনে রাগে, দুঃখে, কষ্টে, অপমানে প্রচণ্ড কান্না পেল প্রাণেশার। তার এত যত্নের গাছ, এত প্রিয় গাছ, এই দারুচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। খুঁজে পাচ্ছিল না। এই 5 বছরে গাছটা যথেষ্ট বড় হয়েছিল, তবে এতটা শক্তপোক্ত হয়নি। গতকাল সবে বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল, সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে। মাঝখান দিয়ে বিচ্ছু দুটো কখন যে খেলার ফাঁকে তার শখের এই যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি। আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাওমা করে কেঁদেছিল প্রাণেশা। কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকাতে চাইছিল, তাতেই তাদের কাণ্ড কারখানা বুঝে গিয়েছিল সে। আর এজন্য শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে। কান্নার আওয়াজে শওকত আলম বাগানে এসে 2 বাচ্চার কাঁদো কাঁদো মুখ ও প্রাণেশার রাগী মুখ, ফোলা ফোলা চোখ ও ভেজা গাল দেখে ঘটনা কি আন্দাজ করতে পেরে সামনে গিয়ে বললেন, ওরা কি আবারও গাছ ভেঙেছে? উপনিস মাথা তুলে ভাঙা দারুচিনি গাছটা দেখে প্রাণেশা বলল, সপ্তাহে একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবেই। তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচ্চু, পুরো বাগানের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। শওকত আলম নিজের ওয়ানে পড়ুয়া মেয়ের রামিসা ও থিতে পড়ুয়া ছেলের রাদিনের দিকে রাগী মেজাজে তাকিয়ে শাসনের সুরে বলেন, তোমরা কিন্তু কাজটা ঠিক করো নাই। খেলতে গেলে গাছ ভাঙে কি করে? সাবধানে খেলা যায় না? তাছাড়া খেলার জন্য ঘর ভরা খেলনা আছে। বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের? গাছ কত উপকারী এটা জানো না? এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো, পরিবেশের কত ক্ষতি সেটা বুঝতে পারো না? কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন, এইটুকু গাছে কে উঠেছে? রাদিন ফটাফট আঙ্গুলটা বোনের দিকে ঘুরিয়ে নিল। রামিসা বলল, আমি ইচ্ছে করে উঠিনি আব্বু, ভাইয়াই তো আমাকে গাছে ওঠা শেখাতে চাইলো। দোষ যে দুজনেরই সেটা বেশ বুঝতে পারলেন শওকত আলম। প্রাণেশাকে বুঝাতে বললেন, তুই মন খারাপ করিস না মা, ওরা আর গাছ ভাঙবে না, আমি বুঝিয়ে বলেছি। এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বলেন, নাস্তা খেয়ে আজই গিয়ে নিজের পছন্দ মতো কয়েকটা চারা গাছ কিনে আনবি। চাচুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য তার যে যন্ত্রণা বুকে চেপে বসলো, সেটুকু থেকে মুক্তি মিলল না। মনের যন্ত্রণা হালকা করতে ভাইবোন ও চাচুকে বিদায় করে ওখানেই দাঁড়িয়ে রইল প্রাণেশা। ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করে অন্য সব গাছের যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়েই অনির্বাণের বেলকুনির দিকে চোখ পড়ল। তখনও ওখানেই দাঁড়িয়েছিল অনির্বাণ। প্রাণেশার কাণ্ড কারখানা দেখছিল। চোখে চোখ পড়তেই আদেশের সুরে অনির্বাণ বলল, নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ, আমিও তোর সাথে যাব। নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনল প্রাণেশা। মশলা জাতীয় গাছ পেল না, ঔষধি গাছ আগামী সপ্তাহে আসবে। অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যান গাড়িতে তুলে ভ্যান চালকে বাড়ির ঠিকানা দিয়ে দুজনে বাইকে উঠে যাবে। অমনি বেশ কিছুটা দূরের একটা দামি রেস্টুরেন্টের দিকে চোখ গেল অনির্বাণের। কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে প্রাণেশাকে বলল, ওটা তোর বন্ধু সাফওয়ান না? প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল। সাফন একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েদারের সাথে মিলিয়ে চমৎকার করে ছবি তুলছে। সাফন ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ নিচ্ছে। দৃশ্য দেখে অনির্বাণের মনোযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে নিল প্রাণেশা। বলল, দূর, চশমা পরেও ভুল দেখছো, ওটা সাফন নয়। অনির্বাণ মুহূর্তেই সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল। দূরের কিছু আর ঠিকমতো দেখতে পেল না, সবকিছু ব্লার দেখলো। রাগে গজগজ করতে করতে বলল, তুই চশমা নিলি কেন? ওটা সাফওয়ানি, আমি ভুল দেখিনি। দূরের জিনিস অস্পষ্ট দেখলেও কাছের সব জিনিসই
পরিষ্কার দেখে অনির্বাণ। হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে। প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে পর মুহূর্তেই অনির্বাণের মেজাজ বুঝে নিজেও পিছন পিছন দৌড় দিল। চেঁচাতে চেঁচাতে পড়ল। খামোখা দৌড়াচ্ছ, ওটা সাফওয়ান না রে ভাই, সাফওয়ানের আত্মা। পরক্ষণেই ভাই ডাকতে জিপে কামড় দিল। কাহিনী যা হওয়ার তাই হলো। রেস্টুরেন্টের সামনে গিয়ে সাফওয়ানের কলার চেপে ধরল অনির্বাণ। বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো, মেয়ে নিয়ে ঘুরবে ঘুরো। আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত বাড়িয়েছিলে? তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা হয় না? সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে। পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই ছাড়ুন, আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে সেলিমিনি খেলিনি। প্রাণেশা যতটা আপনার কাজিন ততটা আমার ভালো বন্ধু, আর বন্ধু হিসেবে আমার কর্তব্য ওর চাওয়া না চাওয়া মূল্য বোঝা। আমি জাস্ট এটুকু করেছি। দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুমি তো পাবনার পাগলের চেয়েও কম যাও না। একটা মানুষের সাথে কেউ এরকম আচরণ করে? অনির্বাণের মেজাজ আগুন, নিজেকে সামলাতে পারছে না সে। যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙে এই ছেলে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করে দিতে চাইছিল, ততবারই মেজাজটা চিরবিড়ে উঠছে। এখন প্রাণেশার হাতের টান খেয়ে রাগ যেন তার ফুলে ফেপে উঠল। চিৎকার করে বলল, ওর মতো 2 পয়সার ছেলের সাহস হয় কি করে তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার? বিয়ে যদি নাই করবে 10 জন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা করেছিলে কেন? বেঈমান, মিথ্যুক, ধোকাবাজ একটা। ওকে আমি জেলে দেব। ঝটপট ফোন বের করে নিজের পরিচিত একজন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ। প্রাণেশা টান মেরে ফোন নিজের হাতে এনে পড়ল। শান্ত হও, ওর কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছেতেই হয়েছে। অনির্বাণ বড়সড় একটা ধাক্কা খেলো। বিস্মিত স্বরে বলল, মানে? জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো প্রাণেশা। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানোই এই বিয়ে শাদী নিয়ে আমার কোনো স্বপ্নই নেই, আগ্রহও নেই, মাথা ব্যথাও নেই। সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল, নিজেকে বাঁচাতে ও আঙ্কেল আন্টির সাহায্যে এই প্ল্যানটা করেছিলাম, যেন বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জোরাজোরি না করে। অনির্বাণ যেন শূন্য থেকে হোঁচট খেলো। প্রাণেশার এই কথা তার বিশ্বাস হলো না দেখে যাচাই করতে বলল, তার মানে তুই জানতি বিয়ের দিন ও আসবে না? হ্যাঁ জানতাম। তাহলে আমার উপর চেপে বসেছিস কেন? এখন আমি কি করব? তুই তো ঘর সংসার বুঝবি না, আমিও তোকে বউ মানতে পারবো না। এখন আমার উপায় কি? এই ঝামেলায় আমি কেন জড়িয়ে গেলাম? তোর ফাঁদে তো আমার পা দেওয়ার কথা ছিল না, আমি কেন ফেসে গেলাম? অনির্বাণের এই কথাই সাফওয়ানও যথেষ্ট অবাক হলো। কাহিনী কি জানতে চেয়ে বলল, আপনার উপর চেপে বসেছে মানে? মেজেজে আগুন নিয়ে অনির্বাণ বলল, সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুটিকে জিজ্ঞেস করো। বিয়ে ভাঙার নাটক করতে গিয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। বুঝলাম না। প্রাণেশা ফ্যাকাশে কণ্ঠে বলল, কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস, তখন মান সম্মান বাঁচাতে বাবা ও চাচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। আমরা এখন শুধু কাজিন নই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাফওয়ানের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কতক্ষণ বিস্ময় দৃষ্টিতে দুজনকে দেখল, এরপর উচ্চস্বরে হেসে উঠল। তার সেই হাসি দেখে প্রাণেশার শরীর জ্বলে গেল। বলল, হাসবি না শয়তান, তোর জন্য এটা হয়েছে। সাফওয়ান তপ্ত খেয়ে মুখে হাত চেপে পড়ল। আমার কি দোষ? তুই তো প্ল্যান সাজালি। তোর প্ল্যানে তো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না, বললি কেন? না বলে উপায় ছিল? সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে। পরক্ষণেই অনির্বাণের দিকে আঙ্গুল তাক করেই পড়ল, এই যে সামনে থাকা একটা জ্যান্ত গাধা, তার মাথায় কোনো বুদ্ধিই নেই। আরে ভাই, কেউ চেপে ধরলেই কেন কবুল বলতে হবে? সদর দরজা তো খোলা ছিল, দৌড় দিতে পারলো না। এই গাধার জন্য এখন আমার জীবনটা শেষ। উত্তর যেন ঠোঁটের কোণে ঝুলেছিল অনির্বাণের। ফটাফট বলল, তুই দৌড় দিতে পারিসনি? আমি তো তোর প্ল্যানের কথা জানতাম না। তুই যখন জানতি তাহলে ভাগলি না কেন? মাথা মোটা কোথাকার। নিজে তো বাঁচতে পারলি না, আমাকেও বাঁচতে দিলি না। কি যে করব, ধুর। সত্যিটা জানার পর মেজাজে 12টা বেজে গেছে অনির্বাণের। প্রাণেশার যদি বিয়ে ভাঙারই ইচ্ছে ছিল, তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করলো কেন? কেনই বা তার জীবনের
প্রবেশ করলো। এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ। নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল, তুমি কিছু মনে করো না সাফওয়ান, এই গাধি আমাকে আগে কিছু বলেনি, তাই তোমাকে এখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছি। ভেবেছি ওর জীবন নষ্ট করে। লজ্জায় আর কথা বলতে পারল না অনির্বাণ। জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেলো। কি লজ্জাজনক ব্যাপার হলো এটা। নির্দোষ একটা মানুষকে বকিয়ে দিল। সে কথা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল। সাফওয়ান তখন প্রাণেশাকেই বলল, বিয়ে করলি অথচ কিছু জানালি না, এখন ট্রিটটা অন্তত দিয়ে যা, নয়তো ছাড়বো না। বকা খাইছিস, তার শোধ তুলে ছাড়বো। প্রাণেশা পাংশু মুখে বলল, তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করব? ঠিক 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে। নিশ্চিত থাক, যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দেব। এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্প স্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল। বাড়ি যাবে না? অনির্বাণ কাট গলেই বলল, তুই যা। বেরিয়ে এসেছি দুজন, যাবো একা? তাতে তোর কি? তুই তো একা পথ চলে অভ্যস্ত। এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না। একা গেলে সবাই কি ভাববে? সবার জন্য চিন্তা হয় তোর? যদি চিন্তা হতো এরকম একটা 3rd ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতি না। এখন কি চাইছো তুমি? ডিভোর্স? অনির্বাণ হেসে বলল, তুই কি চাস? আমি কি চাই সেটা তুমি জানো? তাহলে আর কি, সময় মতো পেয়ে যাবি। তোর মতো আত পাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছে আমার নেই। প্রাণেশা কটমট চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না। সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল। হুট করে প্রাণেশার মাথায় দুষ্টামি বুদ্ধি চেপে বসলো। রেস্টুরেন্টে প্রবেশ করে এক গাদা খাবার কিনলো। অনির্বাণ একবার সামনে তাকিয়ে দেখলো প্রাণেশা নেই। ভেবে নিল চলে গেছে। সে নিজের মতো করে জুস খাওয়ার ফাঁকে ফাঁকে পত্রিকা পড়ার মনোযোগ দিয়ে সময়টাকে উপভোগ করতে লাগলো। একটা সময় অনির্বাণের সামনে এসে আঙ্গুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল, বিল পেমেন্ট করে দিয়ে আসো। সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ। বলল, তুই যাসনি? তোমাকে বাসনা দিয়ে যাব না। বাসটা কেমন বুঝলো না অনির্বাণ। তবে সামনে থাকা কাগজ খুলে লম্বা একটা লিস্ট দেখে আটকে উঠতে বলল। এত খাবার কে খেলো? প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারি দেখিয়ে বলল, ওরা খাচ্ছেন আমাদের বিয়ের ট্রিট। বিল দিও কেমন, আমি যাচ্ছি। অনির্বাণ কিছু বলার আগে আঙ্গুলের প্যাচে থাকা চাবি দেখিয়ে রহস্যময়ী হাসি এসে বাইক স্টার্ট করে হাওড় বেগে উড়ে গেল প্রাণেশা। অনির্বাণ দৌড়ে এসেও নাগাল পেল না তার বাইক, অথচ মেয়েটা তাকেই ফেলে রেখে চলে গেল। এরই মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চালে পকেটে হাত দিয়ে আরেক দফা বাস খেল অনির্বাণ। তার ক্রেডিট কার্ড, মানিব্যাগ কিচ্ছু পকেটে নেই। কারো হেল্প নেওয়ার জন্য টেবিল থেকে ফোন নিতে এসে দেখলো ফোনটাও নেই। জীবনে এরকম বেউজিদের সামনে পড়েনি সে। আজ পরে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। কপাল চাপড়ে বিড়বিড়ালো, উফ আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখি? এখন কি হবে? বিল পেমেন্ট করব কি করে? বিল না মিটিয়ে রেস্টুরেন্টের থেকে বাড়ি ফিরতে পারবে না, এটা বেশ বুঝলো অনির্বাণ। হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই। রাগে মেজাজ এখন সপ্তম আকাশে। প্রাণেশা সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে বসতো, কিন্তু মেয়েটাই তো পালালো, তাও আবার এরকম একটা লজ্জাজনক বাস দিয়ে বিব্রতকর অবস্থায় রেখে। কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলে বাড়ি গিয়ে ইচ্ছে মতো শাস্তি দিবে, এটুকু মনে স্থির করে উপায় খুঁজতে লাগলো অনির্বাণ। ওইটা তার মনোভাব বুঝলো না। সে তাড়াতেই বলল, বিল পেমেন্ট করুন স্যার। অনির্বাণ খিটমিট মেজাজেই বলল, করছি রে ভাই, আপনার টাকা নিয়ে আমি পালাবো না, একটু সময় দিন। ওইটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনির্বাণ তাকে আবার ডেকে পড়ল। আপনার ফোনটা একটু দিবেন? ওইটার তার বিপদ ও সম্মান বুঝলো কিনা কে জানে, তবে নিজের ফোন বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করলো। ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেখ আরিয়ান শামস এর নাম্বারে ডায়াল করলো অনির্বাণ। রিসিভ হতে লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া আমি অনি, একটা হেল্প লাগবে। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল, কি হেল্প? আমার 15,000 টাকা লাগবে, আমি বাসায় গিয়ে দিয়ে দিব। ইজ্জতের ব্যাপার, প্লিজ বাঁচাও। কি হয়েছে? তুই না প্রাণেশাকে নিয়ে বেরিয়েছিলি? হ্যাঁ, ওই তো বাসটা দিল। বাস?
সব কথা খুলে বলল অনির্বাণ। শুনে ওপাশে অট্ট হাসিতে ফেটে পড়ল আরিয়ান। কৌতুকের সরে বলল, একদিনে যদি পকেটের এই অবস্থা হয় সারা জীবন ওকে সামলাবে কিভাবে ভাই? অনির্বাণ দিক দিশা হারিয়ে পড়ল। তোমরাই তো আমাকে বুঝলে না, এখন বলছো সামলাবো কি করে? ঘাড়ে চাপানোর আগে এটা ভাবনি যে প্রাণের সাথে আর যাই হোক ঘর সংসার হবে না? ভালো করেই জানো ও একটা মিচকে শয়তান, বদের হাড্ডি। কেমন বিপদে ফেলেছে দেখেছো? ইজ্জত নিয়ে টানাটানি। ভাই দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্র অতিরিক্ত হাসি পেয়ে বসলো আরিয়ানের। ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল যে সেই হাসি অনির্বাণের মুখটা চুপসে দিয়েছে। সে মুখ ভার করে চুপ করেছিল। সাবধান দিতে আরিয়ান বলল, ওখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নাম্বারটা টেক্সট কর, আমি টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি বাড়ি গিয়েই ফেরত দিয়ে দিব। ধুর, ফেরত দিতে হবে না, নম্বর দে কুইক, আমার মিটিং আছে। ওইটার বিকাশ নাম্বারটা আরিয়ানকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলো নির্বাণ। এরই মধ্যে টাকা চলে এলো 10,000 টাকা। বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতে ভিখারিদের সামনে পড়ে গেল সে। দল বেঁধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল। সবচেয়ে বেশি যে দোয়া করলো তা হলো, তোমার বউটা খুব সুন্দর বাজান। অমন সুন্দর মনের মানুষ আজকাল দেখা যায় না। আল্লাহর কাছে দোয়া করুম রোজ, ভালো থাইকো দুজনে। এ জাতীয় দোয়া প্রশংসা শুনলে লজ্জায় লাগে। লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ। নতুন যে চারা গাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙ্গিনায় রোপণ করছিল প্রাণেশা। যেহেতু তার আর কোনো কাজ নেই, তাই আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটা করছিল। মাথা নুয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানে রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না। অনির্বাণ ঘরে প্রবেশ করেই চারপাশে চোখ ঘুরিয়ে প্রাণেশাকে খুঁজল। এদিক ওদিক কোথাও নেই। বকাঝকা পরে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার উপর রাখা নিজের ক্রেডিট কার্ড, মানিব্যাগ ও মোবাইল দেখে নিশ্চিত হলো প্রাণেশা বাড়িতেই আছে। কিন্তু চিন্তা পালো মোবাইল না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশার হাতেই ছিল। মানিব্যাগ ও ক্রেডিট কার্ডের লাগাল মেয়েটা পেল কি করে? পকেট কাটলো। সন্ধ্যান মনে নিজের প্যান্টের পকেট চেক করলো অনির্বাণ। কোনো দিকে ছেঁড়া ফাটা নেই, অথচ সব কিছু প্রাণেশার দখলে। কীভাবে? ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না, চোখে মুখে বিরক্তি ও রাগ নেই, সব কিছু গুছিয়ে রেখে টাওয়াল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হতেই প্রাণেশার মা তার মেঝো চাচি তাহমিনা আহমেদের মুখোমুখি পড়ে গেল। তিনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলতে বা জানতে এসেছেন। এত কিছু না ভেবে হাসি মুখে বলল, কিছু বলবে চাচি আম্মা? তাহমিনা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপনিস মাথা নাড়লেন। অনির্বাণ সে চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে পড়ল। বসো এখানে, তারপর বলো। তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না, কেবলই আনমনে কিছু একটা ভেবে যাচ্ছিলেন। অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছো নির্ভয় বলো। আমি তোমার ছেলের মতো, আমার সামনে কোনো সংকোচ করো না। তাহমিনা আহমেদ বিষণ্ণতা ভরা কণ্ঠে বলল, প্রাণের এই উদ্ভট কাজকর্ম আমাকে খুব চিন্তা ফেলেছে অনি। এই জেদ, এই রাগ, এসব কিভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি। মেয়েটাকে বুঝাবো সেই সুযোগও আসে না, 2 মিনিট সময় দেয় না কাউকে। সব সময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। আমরা সবাই অতিষ্ঠ, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে। বিয়েটা খুব সিরিয়াসলি নিচ্ছে না কেন বলো তো? অনির্বাণ কি বলবে ভেবে পেল না। এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বুঝে, একেবারেই বুঝে না এটাও নয়, তবে এরকম চলাফেরাটা খুব চিন্তার। প্রাণেশা খুব যে বেয়াদব, উচ্ছৃঙ্খল কিংবা মারকুটে এমনটাও নয়। তার একটাই সমস্যা, সে নিজের মতো করে বাঁচতে ভালোবাসে, নিজেকে সময় দিতে ভালোবাসে, নিজের কথা ও ইচ্ছেদের গুরুত্ব দিতে ভালোবাসে। এটুকুতে যদি আঘাত চলে আসে তাহলে একটু রাগ, একটু জেদ ও গোচ্ছা দেখায়। একটু ভেবেচিন্তে অনির্বাণ বলল, ও কি কাউকে ভালোবাসতো? না না, এমনটা হলে রূপ ও তানি নিশ্চয়ই জানতো। তানিশা হচ্ছে প্রাণেশার বড় বোন, আর রূপকথা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আরিয়ানের বিবাহিতা স্ত্রী। তাদের 2 বছরে একটা মেয়েও আছে। বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক, রূপকথার সাথে প্রাণেশার সম্পর্কটা গলায় গলায়। প্রাণেশার বিয়েতে
প্রাণেশার বিষয়ে যদি কেউ বেশি জানে সেটা একমাত্র রূপকথা, এরপর তানিশা। তানিশা খুবই কমই বোনকে জানে বুঝে, রূপকথার মতো করে বুঝে না। বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পায় না, নিজের স্বামী ও সংসার নিয়ে সে ব্যস্ত। চাচি আম্মার কথাই মাথা নেড়ে অনির্বাণ বলল, বিয়ে ব্যাপারটা কি ওর উপর জোর করে চাপিয়ে দাওনি? তাহমিনা আহমেদ খানিক চুপ থেকে বললেন, ওর যে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর নিজেরই সব কটা বান্ধবী বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে, শুধু ওই উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়ে বানচাল করে দিতে চায়। আমি নিশ্চিত গতকালকের বিয়েটাও ইচ্ছে করেই ভেঙেছে। অনির্বাণ সামান্য হেসে বলল, ঠিক ধরেছ, তোমার মেয়ে প্ল্যান করে বিয়েটা ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি, কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসেবে পেয়েছো। অমন করে বলিস না অনি। ছাড়ো, তুমি ভাবির সাথে কথা বলেছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে। হ্যাঁ বলেছিলাম, ও তো বলল প্রাণেশা কাউকে ভালোবাসে না, এমন কেউ নেই ওর জীবনে। তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন? সেটাই তো ভাবছি বাপ। গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো, সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো, বলল ও নাকি এই বিয়েটা মানেই না, তাই তোর ঘরে থাকবে না। এখন আমি কি করব? তুই তো জানিস ওর বাবা কতটা রাগী, কিছু হলেই লোকটা শুধু আমার ওপর চোটপাট করে। দুপুরে খাবার খাওয়ার জন্য দেবকে ডাকতে এসেছিল রূপকথা। দরজায় দাঁড়াতেই দুজনের কথা তার কানে এলো, কাছে এসে বলল, তোমরা এই আতপাগলকে নিয়ে পড়ে আছো? ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো, সবাই অপেক্ষা করছে। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক সময়ে খাবার টেবিলে সবাইকে না দেখলে অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন। নির্দিষ্ট সময়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, এই বিষয়টা মাথায় রেখে এই ঘর সংসার সামলাচ্ছেন বাড়ির গিন্নিরা। দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন ভেবে চেয়ার ছাড়লেন তাহমিনা আহমেদ। অনির্বাণকেও তাড়া দিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথাও বেরিয়ে যাচ্ছিল। কি ভেবে যেন কিছু পথ পিছিয়ে এলো সে। অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। রূপকথা বলল, তুমি কি কাল ঢাকায় চলে যাবে? অনির্বাণ উত্তর দিল, হ্যাঁ ভাবি, কাজের চাপ আছে। প্রাণেশাকে সাথে নিবে? একটু ভেবে অনির্বাণ বলল, যেতে চাইলে নিব, নয়তো এখানেই থাকবে। কিন্তু সমস্যা তো একটাই, ও ডিভোর্স চাইছে। প্রাণেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু না, এটা আর কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতো জানে। সে এই কথা শুনে দেবরকে বলল, ও চাইলেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? এত সহজ সব সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছো অনি? অনির্বাণ হেসে বলল, আমি না তো, তোমার ননদিনীর ইচ্ছে। স্বামী হিসেবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেওয়া। এই কথাতে রূপকথা একটু নাটুকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, তোমরা কে কবে ওর ইচ্ছের মূল্য দিয়েছো বলো তো? অনির্বাণ একটু থামলো, টাউল হাতে নিয়ে রূপকথার মুখোমুখি হয়ে দাঁড়ালো। ও যা করছে নিজের ইচ্ছেতেই করছে, সব কিছুকে ফেলনা ভাবছে। জীবনে কোনো কিছুর গুরুত্ব ওর কাছে নেই। ও শুধু নিজেকেই ভালো রাখতে জানে, আর কিছু নয়। ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসা এগুলো আশা করা বোকামি। রূপকথা ফের হেসে বলল, ঠিকই বলেছ, ওর কাছে এগুলো আশা করা বোকামি। ও না হয় সম্পর্কের মূল্য বোঝে না, তুমি তো বোঝো। একটা সুন্দর সম্পর্ককে গড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ? সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাঁই দেওয়া উচিত নয় কি? উপনিস মাথা ঝাঁকি অনির্বাণ বলল, অবশ্যই উচিত, এবং আমি সেটা চাই। কিন্তু এর মানে এই না যে আমি তোমার ননদিনীকে ভালোবাসি। এই সম্পর্কটা পবিত্র, পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান, ভীষণ যত্নের ও আকাঙ্ক্ষার। তাই আমি এর মূল্য দেব। যেমন করেই হোক জড়িয়ে গেছি একসাথে, আলাদা হওয়ার প্রশ্নই আসে না। ও মাথা মোটা হলে কি হবে? আমি তো আর সেটা নই। যা করব ভেবেচিন্তেই করব ভাবি, তুমি টেনশন নিও না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেল রূপকথা। নির্ভর হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ফিরে যেতে গিয়ে রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল, আগামীকাল যাওয়ার আগে আমাকে আধ ঘন্টা সময় দিও তো, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা কি? কেন? কাকে নিয়ে? এসব কিছু প্রশ্ন করলো না অনির্বাণ, ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে।
দুপুরে খাবার টেবিলে সবে উপস্থিত হলো বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে, তারা কর্মজীবীরা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছে। প্রাণেশা তখন কাদা মাটিতে মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে। একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে ঘরে পা রাখতেই রূপকথা বলল, সেই কখন ডাকলাম, এখন এলি? যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। অনির্বাণের বাবা শেখ শফিউল আলম সব সন্তানকে স্নেহের চোখে দেখেন। তার ভালো মন্দের খোঁজখবর যেমন নেন, তেমনি ভুল ত্রুটি দেখলে শাসনও করেন। সকালে তার মেজ ছেলে ও প্রাণেশা একসাথে বেরিয়ে গিয়েছিল। বাড়ির সবাই সেটা দেখেছে, কিন্তু ফিরেছে আগে পরে। অনির্বাণ একটু আগেই মা চাচিদের বলেছিল প্রাণেশা কিভাবে তার পকেটের 12টা বাজিয়েছে আজকে, যদিও সে কৌতুক করে বলেছিল সবাইকে হাসানোর জন্য। তা শুনে সবাই হো হো করে হাসলো। শফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন, তোমরা মেয়েটাকে রাগিয়ে দাও, নয়তো ইচ্ছে করে দুষ্টুমি করে না। নিশ্চয়ই অনি এমন কিছু বলেছে যার কারণে ও খেপে গিয়ে উদ্ভট আচরণ করছে। প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খাওয়া থামিয়ে অনির্বাণ বলল, আমি মোটেও ওকে রাগাইনি, ওর শিরা উপশিরায় শয়তানি লুকানো। তুমি দেখতে পাচ্ছ না? কাছে ছিল বিদায় প্রাণেশাও এই কথা শুনল। রেগে মেগে বোম হয়ে ডাইনিংয়ের সামনে এসে বলল, আর তুমি যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে, সেটা বুঝি দোষের নয়? কোনো কিছু কিনতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হই। নার্সারির দিকে সেরকমটাই হয়েছিল। এই মেয়েটা সেটা নিয়েও যে মেজে দেখাবে তা কি সে জানতো? নিজের দিক স্পষ্ট করতেই অনির্বাণ বলল, এটা নর্মাল ব্যাপার প্রাণেশা, একটু এদিক ওদিক হয়। তাই বলে তুই আমাকে বাঘের কাছে ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ড ও মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবি? এটা কোন ধরনের বাচ্চামো? প্রাণেশাও একইভাবে বলল, আমি মোটেও বাচ্চামো করিনি। লোকটা চা খেতে দিয়েছিল, চা খাওয়ার ফাঁকে ভ্যান চালককে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের উপরে ফেলে রেখেছিলে। পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছো। দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই, ওগুলো সব সময় খেয়ালের সাথে সঙ্গে রাখতে হয়। তাই তোমাকে এটা বোঝাতেই সব কিছু নিয়ে উড়াল দিয়েছি। যদি ওগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো। মনে করে দেখো, তুমি যখন লেমন জুস খাচ্ছিলে, আমি তোমার চোখের সামনে বাইকের চাবি ঘুরিয়েছি, তুমি তাও বোঝোনি। এটা কি আমার দোষ? এই ভুলটা কি করে হলো? যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার দোষ নেই। 10,000 টাকা লস দেওয়ার সাথে সাথে লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরেও নিজের ভুল স্বীকার করলো না অনির্বাণ। খাওয়ার মুখ নিয়ে শক্ত কণ্ঠে বলল, হয়েছে, আর 2 নম্বরই করতে হবে না। আমার পকেট ফাঁকা করেছিস, তার জন্য অবশ্যই তোকে আজ শাস্তি পেতে হবে। শাস্তি কি সেটা খুব ভালোভাবে জানে প্রাণেশা। সবার মতো একটু শাসাবে, বকা দিবে, কিছু সময় মেজাজ দেখাবে, এরপর সব ঠান্ডা। এসব বকা শুনে শুনে অভ্যস্ত সে। প্রথম প্রথম কষ্ট হতো, হাওমা করে কাঁদতো, কিন্তু এখন আর কষ্ট হয় না। শুয়ে গেছে। সে দোষী হলো বকা শুনবে, দোষী না হলো বকা শুনবে। ফেল তকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও বকা শুনবে, এলোমেলো কাজ কারবারের জন্য বকা শুনবে। বকা তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। সে ছাড়তে চাইলেও ওগুলো তার পিছু চায় না। তাই অনির্বাণের এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিল না। হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টি শার্টের সাথে লেডিস জেঙ্গিস পরে খাবার টেবিলে এলো। ততক্ষণে সবার খাওয়া শেষ, শুধু রূপকথার বাকি ছিল। ননদিনীকে দেখে মিষ্টি করে হেসে বলল, তোকে সবাই যতটা অজ্ঞান ও অকর্মা ভাবে, আদতে তুই ততটা অজ্ঞান ও অকর্মা নোস। তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে, সেটা আজ প্রমাণ করে দিয়েছিস। কথার অর্থ পুরো বুঝল না প্রাণেশা। চোখ তুলে তাকিয়ে প্লেটের সামনে ধরে পড়ল। ভাত দাও। ভাত তরকারি সব ননদিনীর প্লেটে তুলে দিল রূপকথা, নিজেও নিল। পাশের চেয়ারে বসে হাস্যরয়ের মাধ্যমে বলল, স্বামীর জিনিসের মূল্য বুঝতে শিখেছিস, দেখে শান্তি শান্তি একটা ফিলিংস হচ্ছে। ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করলো প্রাণেশা। বুঝে স্মিত হেসে বলল, একই রক্ত, আলাদা নয়, একই হবে, বুঝেছো? নাও হতে পারে, পজিটিভ ভাবতে দোষ কি? পজিটিভ তো কত কিছুই ভাবলাম ভাবি, ভালো হলো কি সেই এক কথা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তাহলে করবোটা কি বলবে? ভালো রেজাল্ট আনতে পারি না, ঠিক মতো কোনো কাজকর্ম করতে পারি না, ঘরকন্যার কোনো কাজ জানি না,
সামান্য 1 কাপ চা কফি নিজে বানিয়ে খেতে পারি না, কাউকে খাওয়াতেও পারি না। মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিছুই নেই আমার মধ্যে, যা আছে সব আলস্য। বাড়ির অন্যরা যা পারে, যেভাবে নিজেদের তুলে ধরতে পারে, আমি সেইভাবে ধরতে পারি না। এটা কি শুধু আমার চেষ্টার ব্যর্থতা নাকি? কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা। হয়তো বকতে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ এসে পাশে দাঁড়িয়েছে, তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হলো সে। এক নলা ভাত মুখে দিয়ে সেটুকু পেটে চালান করলো। একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝে নিজেকে ব্যস্ত রাখলো। কোনো কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলেও রূপকথা ঠিকই বুঝলো। সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল। কিছু বলতে এসেছো? অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল। তোমার ননদিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে। কাল যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছু স্পেশাল ফিলিংসের দরকার আছে। মুখের ভাত শেষ করে আর একটু ভাত মাছ মুখে তুলেছিল প্রাণেশা। অনির্বাণের কথা শুনে কাশির সাথে সেইটুকু আর পেটের ভেতর গেল না। বিষমের সাথে নাক মুখ জ্বলে উঠে অসহ্য করে একটা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ পাশে ছিল, পিঠে হাত ম্যাসেজ করে 1 গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল। আহা, এটুকুতেই নার্ভাস? পানি খেয়ে নিজেকে সামনে নিল প্রাণেশা, বলল। আমি কেন তোমার ঘরে থাকবো? বারে, আমার বউ না তুই? প্রাণেশা কটমট চোখে চেয়ে চেয়ে বলল। যাবো না আমি তোমার ঘরে। জরুরি কিছু কথা বলবো প্রাণ। যাবো না মানে যাবো না, মাথায় ঢুকিয়ে নাও। না গেলে কি করব জানিস? প্রাণেশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুয়ে একদম বইয়ের কানে কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল। তোর নিচের ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে। গত রাতে খুব ইচ্ছে হয়েছিল তিলটা ছুঁয়ে দেখি। তুই তো একটা মাথা মোটা বেকুব, তাই আমার ইচ্ছের মূল্য দিসনি। এখন কথার মূল্য না দিলে একটা স্পেশাল চুমু দেব ঠোঁটে, তখন মুখটা কোথায় লুকাস সেটাও দেখে ছাড়বো, বুঝেছিস? প্রাণেশার মনে হলো এখনই এখান থেকে না পালালে মান ইজ্জতের দিকে ফিরেও তাকাবে না অনির্বাণ, লজ্জায় তাকে ফেলবেই। যতটুকুই খেয়েছে সেটুকুই যথেষ্ট। সে খাবার রেখে হাত ধুয়ে নতমুখী দৌড় দিল। ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল। রূপকথা বলল। কি যে করো না তোমরা, কি দরকার ছিল বেচারিকে এইভাবে পচানোর? দেখলে তো খাবারটাও খেলো না। অনির্বাণ সিঁড়ির দিকে চোখ রেখে বলল। এখন না খেলে রাতে ঠিকই খাবে। ও তোমার সামনে আসবে? আর না, আসলে আমি ওর রুমে যাব। রূপকথার হাসি আর থামলো না, হাসতে হাসতেই বলল। দেখবে কেমন পারো। ওই দেখো, দরজা বন্ধ করে দিচ্ছে। আসলেই তো। এরই মধ্যে প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে। মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বিড়ালো। শুধু কি বিয়েতেই ওর অ্যালার্জি, নাকি স্বামীর আদরেও অ্যালার্জি? আদর করতে চাইলে আমার আনরোমান্টিক বউটা এভাবে পালিয়ে যায় কেন? সন্ধ্যা হওয়ার পরপরই বাড়ির ছোটরা অনির্বাণকে নাজেহাল করে দিয়েছে বিয়ের পরবর্তী ট্রিট চেয়ে। অনির্বাণ কোনো একসময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাই বোনদের সবাইকে নিয়ে জাম্পেশ খানা দানো হবে। কথাটা অনির্বাণ ভুলে গেলেও বাড়ির ছোটরা ভুলেনি। অবশ্য সবার মনে ছিল না, মনে করিয়ে দিয়েছে প্রাণেশার একমাত্র ছোট ভাই রাফিয়ান। বিশেষ করে রামিশা ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে। আর এই দুটো ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশিবহুল 2 বাহুতে ঝুলে আছে। বসে থেকে দাঁড়াতে গেলেই দুটো দুদিকে লটকে গিয়ে বারবার বলছে, দাও না, দাও না, ট্রিট দাও না দুলাভাই। শুনতে শুনতে কানে পোকা ঢুকে গেল অনির্বাণের। কাল সকালে চলে যাবে, আর রাতে কিনা এদের জ্বালাতন। জীবনটা তার শেষ, জীবনের সব শান্তিও শেষ। এই একগাতার ছেলে মেয়ে কিনা এখন তার শালাশালি। দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তার। ওদেরকে শাসাতি বলো। এই কিসের ট্রিট রে? ট্রিটের কি বুঝিস তোরা? পড়াশোনা নাই তোদের, দিন রাত খালি খাওয়া দাওয়া। রাদিন বলো। ট্রিট না দিলে ছাড়বো না তোমায়, ট্রিট তুমি দিবেই। ঘোড়ার ডিম দেব। হাত ছাড় আমার, আমি কি দোল না তোরা এভাবে ঝুলে আছিস? ছাড় রে ভাই। ভাই না তো, শালা বলো, তুমি আমার দুলা ভাই তো। মাটিতে মাথা ঠুকে কাঁদলো। মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ। ছোটবেলা থেকে যারা তাকে মেজ ভাই বলে ডাকতো, এখন এসে ওদের মুখ থেকে দুলাভাই ডাক শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দুলাভাই ডাকটা তার পছন্দ নয় বলেই সে প্রায় ধমকে উঠে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না।
আমি তোদের দুলাভাই নই, আমাকে মেজো ভাইয়া ডাক। না, তোমাকে আমরা দুলাভাই ডাকবো। এ রামিসা, ডাক দুলাভাই। শুরু হলো রামিসার ডাক। ও দুলাভাই, ও দুলাভাই। এইভাবে একই ডাককে সে 100 বার রিপিট করেছে। কোন ভূত চেপেছিল ঘাড়ে যে প্রাণেশাকে বিয়ে করে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল? সে কেন দুলাভাই হবে, তাও আপন কাজিনদের? অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, আচ্ছা হাত ছাড়, তোদেরকে ট্রিট দেব। তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা। গিয়ে বল যে মেজো ভাইয়া বলেছে আধা ঘন্টার মধ্যে তৈরি হতে, রাতে বাইরে ডিনার করতে যাবে, বলবি তো? রামিসা ভাবুক নয়নে তাকিয়ে রইল। কাকে ভাবি ডাকবে বুঝলো না বিধায় কিছু বলতে পারলো না। রাতিন বলল, ভাবি কে? কে আবার? তোদের আদরের বোন প্রাণেশা। যদি আজ ট্রিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশাকে ভাবি ডেকে আয়। রাতিন গালমুখ ফুলিয়ে বলল, সোনাপুকে ভাবি কিভাবে ডাকবো? ভাইকে দুলাভাই যেভাবে ডাকিস, আপুকে ভাবি সেভাবেই ডাকবি। যা ফোট, ভাবি না ডেকে আমার কাছে আসবি তো দুটোকে কান ধরে এখানেই উঠবস করাবো। কথা ক্লিয়ার? এরপর দুটোকে কান পড়া দিল অনির্বাণ। রামিসা ও রাতিন বিড়বিড় করতে করতে প্রাণেশার রুমে দরজার কাছে গেল। বাড়ি থেকে দরজা আটকানো দেখে রাতিন ডাক দিল, ভাবি দরজা খুলো, ভাইয়া তোমাকে ডাকে। সে যে লজ্জায় দরজা আটকে ছিল আর খুলেনি, ঘর থেকে বেরো হয়নি। রুমের ভিতর বসে বসে নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা। আচমকা ভাবি ডাক শুনে অস্পষ্ট স্বরে সেই ডাক বিড়বিড়ালো একবার, কানে নিল না। আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসতেই হাতের কাজ ফেলে দরজা খুলতে দেখলো পিচ্ছি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদের মুখোমুখি হয়ে বলল, কে ভাবি? রাতিন স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, তুমিই তো ভাবি। আমি তোর ভাবি হলাম কবে? এখান থেকে কে শিখিয়েছে তোকে এই কথা? কিছুটা ধমকে উঠে প্রশ্ন করলো প্রাণেশা। রাতিন ও রামিসা দুটোই ভয় পেয়ে একটা আরেকটার হাত চেপে ধরলো। রাতিন উকিতে ড্রয়িং রুমের সোফার দিকে দৃষ্টি দিতে সেদিকে কার শেখানো কথা এসব সেটা বুঝে গেল প্রাণেশা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো? রাতিন কাচুমাচু হয়ে পড়ল, কি করবে ওটা দিয়ে? তোর পিঠে ভাঙবো। আর যদি আমাকে ভাবি ডাকিস, রোজ সকালে নিয়ম করে 100 বার কান ধরে উদ্বস করবি, তাও বাড়ির সবার সামনে, মনে থাকবে? প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা, এই কথাতে আরো ভয় পেল। ভাবি ডেকে বিপদ বাড়াতে রাজি নয় এরা, তাই যান বাঁচাতে দৌড়ে আবার অনির্বাণের সামনে গেল। ওদের বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আদর্শা হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ। পিচ্ছিদের আবার সামনে দেখে বলল, ভাবি ডেকে এসেছিস তো? রাদিন বলল, সোনাপু তো কঞ্চি দিয়ে মারবে। এখন আমি তোদেরকেই আছাড় মারব। আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে 24 ঘন্টায় 48 বার ভাবি ডাকবি, বোঝা গেছে? আমাকে দুজনেই ফুপিয়ে উঠল। ফুপাতে ফুপাতে রাদিন বলল, যদি মারে? মারুক, মার খেয়েও ডাকবি, ডাকা মিস করা যাবে না। দুটোতে ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা সেটাই দূর থেকে দেখছিল রাফিয়ান। ওদের দিয়ে যে কোনো কাজ হবে না, উল্টো টিট মিস যাবে সেটা বুঝে শেষবেলা সেই এলো। সামনে সে নির্ভয়ে বলল, তুমি কিন্তু বলেছিলে ট্রিট দিবে, এখন কথা পাল্টাচ্ছ? অনির্বাণ বলল, আমি মোটেও কথা পাল্টাচ্ছি না। ট্রিট আমি দেব, কিন্তু ওদেরকে বল তোর বোনকে গিয়ে ভাবি ডাকতে। সোনাপু যে কতটা মেজাজি সেটা তুমি জানো দুলাভাই। বলেই দাঁত কেলিয়ে হাসলো রাফিয়ান। অনির্বাণ নিজের চুল টেনে ধরেই পড়ল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। বোনের স্বামী তো দুলাভাই হয়, তাই না? বোনের স্বামী দুলাভাই হলেও বাড়ির ছেলে দুলাভাই হয় না, মাথায় ঢুকিয়ে নে এটা। বাড়ির ছেলে হওয়া কি অন্য কিছু, আমার তাতে কি আসে যায়? আমার বোনের স্বামীকে আমি দুলাভাই ডাকবো, এটাই শেষ কথা। একটু আগে ওনাদের বলেছি, এখন গিয়ে মিষ্টি আপু, ছোট আপু, সেজো ভাইয়া আর লম্বু ভাইয়াকে বলবো সবাই যেন তোমাকে দুলাভাই ডাকে। নিজের বোনের কথা আসাতেই অনির্বাণ বলল, আয়শা কেন আমাকে দুলাভাই ডাকবে? ছোট আপু না ডাকলেও মিষ্টি আপু, সেজো ভাইয়া ও লম্বু ভাইয়া ঠিকই দুলাভাই ডাকবে। আগুনের পাত্রে খানিকটা ঘি ঢেলে মিষ্টি করে আবারও হাসলো রাফিয়ান। সে খুব একটা ছোট নয়, এই বছর টেনে উঠেছে। আয়শা, মায়শা ও রেদওয়ান তার চেয়ে 3 বছরই বড়। ওরা এইচএসসি দিয়েছে। বোন দুজনকে রাফিয়ান ও ছোট আপু ও মিষ্টি আপু বলে ডাকে, আর রেদওয়ানকে লম্বু ভাইয়া ডাকে। ওদের মধ্যে রেদওয়ান ও আয়শা কমার্সের স্টুডেন্ট ও মায়শা সায়েন্সের।
প্রাণেশের তুলনায় ওরা সবাই যথেষ্ট ভালো পড়াশোনাতে। এক একজন দুষ্টামি কলো মেপে মেপে করে। আজ অনির্বাণকে খেপাতে এই বুদ্ধি এঁটেছে রাফিয়ান। যেহেতু অনির্বাণ সকালেই চলে যাবে, টিট নেওয়ার সুযোগ এখনই। এরপর আর কবে আসবে ঠিক নেই। সে জাম্পেশ খানাদানা মিস করার ছেলে নয়, তাই তো এই দুষ্টামি। তার হাসি দেখে ফুঁসে ওঠে অনির্বাণ। সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গেলে তার আগেই নিজের রুমে দৌড় দিল রাফিয়ান। যাওয়ার আগে আরও 2 চামচ ঘি বাড়িয়ে দিয়ে গানের সুরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ল, দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই। অনির্বাণও একইভাবে চিৎকার দিয়ে পড়ল, শয়তানের চেলা, নেক্সট টাইম যদি তোকে আমার সামনে দেখি, শালা দুলাভাই সম্পর্ক কেমন হয় বুঝিয়ে দেব। ওদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিময় মুহূর্ত বাড়ির বড়রা উপভোগ করছিল। ছোট ছোট ছেলেরা ঘরকে প্রাণবন্ত করে রেখেছে বলেই বাড়িতে এত আনন্দ, এত সুখ। এই দুষ্টামি সবাইকে আনন্দ দিল, অনির্বাণকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে। বেচারা নিজেকে দুলাভাই মানতেই পারছে না। তা দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠেছে। এদিকে সবার হাসি দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অনির্বাণ। চোখ গরম করে মা চাচিদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে পড়ল, শুধু তোমাদের জন্য আমি আজ এই সিচুয়েশনে পড়েছি। অসহ্য, ছোটরাও আমাকে পচাচ্ছে। সব কাজিনেরা একসাথে বসেছে ওদের বাড়ির হলরুমে, যেখানে শুধু ওদেরই আড্ডা ও হইচই চলে। রাফিয়ানের একটাই কথা, টিট আজকেই তার চাই চাই। মাইশা ও রেদওয়ান তাতে লাভ দিয়েছে। ওরা আবার যমজ ভাইবোন, কিন্তু আয়শা মানতে নারাজ। ভাইদের এক একটা ভীষণ রাগী। এদের কাছে টিট চাও মানে বকুনি খাওয়া। ওদের এই মিটিংয়ের সবচেয়ে নীরব সদস্য নাহিয়ান। সে মাইশা ও রেদওয়ানের বড় ভাই, আবার আরিয়ান ও অনির্বাণের চেয়ে বয়সে ছোট। ফ্রিতে কাচ্ছি পেলে আছে, না পেলে নাই। তবে খাওয়ার জন্য এত যুদ্ধে সে নাই। তাই নীরব শ্রোতা হয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে চাকরির বিজ্ঞাপন দেখছে। সব প্রাণেশার একই বয়সে, ফার্স্ট ক্লাস পেয়ে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে নাহিয়ান। আপাতত ছোটোখাটো একটা পার্ট টাইম জব দরকার। পাশাপাশি মাস্টার্স শেষ করার চিন্তা তার মধ্যে বেশি। বিয়ের হুলুস্থুলুসও খুব একটা গায়ে মাখিনি। এই টিটটা গায়ে মাখলো না, নিজের মতো করে কাজে ব্যস্ত রইল। আয়শা নখ কামড়াতে কামড়াতে বলল, টিটের ভূত মাথা থেকে সরিয়ে ফেলো সব, না হলে বকা খেতে হবে। রাফিয়ান মোটো ছাড়ার পাত্র নাই। বসে বসে ভাবছিল দুলাভাইয়ের থেকে টিট কিভাবে আদায় করবে। হঠাৎই আয়শার দিকে তাকিয়ে বলল, ছোট আপু, তুমি তো প্রাণেশা আপুকে ভাবি ডাকতে পারো। একবার ভাবি ডেকে এসো, ট্রিট কনফার্ম হয়ে যাবে। আয়শা দুদিকে মাথা নেড়ে বলল, না ভাই, আমি ওসবে নাই। শেষে আমার ভাইয়ের বউ খুন্তি দিয়ে আমার পিছু পিছু দৌড়াতে শুরু করবে। এতক্ষণ কাজে ডুবে থাকলো রাফিয়ান আর আয়শা। এসব কথা শুনে হো হো করে শব্দ করে হেসে উঠল নাহিয়ান। ল্যাপটপ বন্ধ করে ওদের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, সামান্য একটা ট্রিটের জন্য ভাইয়াকে দুলাভাই আর আপুকে ভাবি ডাকতে হবে? ট্রিট না খেলে হয় না রাফি? রাফিয়ান বলল, তুমি কি দলে থাকতে চাও না? থেকে লাভ, এক প্লেট কাচ্ছি। ওরা তো বড় ভাবি ভালো রান্না করতে পারে। বকাচকা খেয়ে ট্রিট নেওয়া হচ্ছে। বড় ভাবিকে গিয়ে বল বাড়ির সবাইকে স্পেশাল কাচ্চি রান্না করে খাওয়াবে। তুমি এভাবে দল পাল্টাতে পারো না সেজো ভাইয়া। আশ্চর্য কথা তো, আমি কেন দল পাল্টাতে যাব? আমি কি তোদের বলেছি এই দুলাভাই বা ভাবি ডাকার দলে আমার নাম লেখা? তোরাই তো কোথা থেকে একটা বুদ্ধি বের করিস আর ধরা খাস। মাইশা বলল, তুমি একদম মেজু ভাইয়ের দলে যাবা না। ভাইয়া বলেছে বিয়ের পর ট্রিট দেবে, এখন কেন দিচ্ছে না? নাহিয়ান বলল, শখের বিয়ে হলে তো ঠিকই ট্রিট দিত। এটা তো আর শখের বিয়ে না, এটা হচ্ছে আইক্যওয়ালা বাসের বিয়ে। বাসের বিয়েতে কেন কেউ ট্রিট দেবে? ওরা যেন এই কথা মানতেই পারল না। রেদওয়ান জোর দিয়ে বলল, সবাই এসো আমার সাথে। আজ প্রাণেশা আপুকে ভাবি ডেকে ট্রিট নিয়ে তবেই ছাড়বো, নয়তো আমাদের এই মিশন চলিবে তার নাম লেখিবে। এই সিদ্ধান্ত নিয়ে সবে প্রাণেশের দরজায় নক করলো। অল্প আওয়াজে টোকা দিয়ে বুকে ফু দিল আয়শা। সবাই ঠেলে ঠুলে তাকেই সামনে রেখেছে, যেন বকা খাওয়াতে পারে। এদিকে সম্পর্কে প্রাণেশা তার ভাবি হবে, তবুও মনে ভয়। তার এই ভয় মিশ্রিত পাংশু মুখ দেখে রাফিয়ান বলল, ছোট আপু দেরি করছে কেন? ডাক দাও, রাত তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই, কাচ্চি এখন খাবো। আয়শা বিরক্তিকর মেজাজে চেয়ে বলল, তোর শখ থাকে তুই ডাক, আমাকে কেন বকা খাওয়াতে চাচ্ছিস? আরে ভাই বকা না, ট্রিট খাবে। ডাক দাও,
কিচ্ছু হবে না। তুমি তো আপুর ননদিনী হও, তোমাকে কেন বকা দিবে? বকে খেলে খাবে, একবার ভাবি রেখে তারপর দৌড় দিবে, এরকমটাই সিদ্ধান্ত নিয়ে আবারও দরজায় টকা দিল আয়শা। ভেতর থেকে প্রাণেশা বলল। কে ওখানে? আয়শা বলল। ভাবি আমি তোমার একমাত্র ননিদিনী। দরজা বন্ধ থাকে, প্রাণেশার রিয়াক্ট দেখলো না আয়শা। তবে দরজা খোলার পর আদরের ভাবির মুখোমুখি হতে গিয়ে মায়েশার হাত খামচে ধরল সে। প্রাণেশা সবাইকে দেখে চোখ নাচিয়ে আয়শার মুখের দিকে চেয়ে পড়ল। কি ব্যাপার ননদিনী, কি আবদার আমার কাছে? বোনের মুখে ননদিনী ডাক শুনে সব কথাগুলো গুলিয়ে ফেল আয়শা। কি বলতে এসেছিল সেটাই ভুলে গেল। মায়েশা ওর হাত জোরে চাপ দিয়ে বলল। ঘাবড়াচ্ছিস কেন বল? মায়েশা ওর হাতে জোরে চাপ দিয়ে বলল। অনেক আগে মেজো ভাইয়া বলেছিল সে বিয়ে করলে সবাইকে টিট দিবে। প্রাণেশা নিজের নখের নেল পালিশে ফু দিয়ে আয়শার ভয় ভয় চেহারার দিকে তাকিয়ে বলল। তো না মানে যেভাবে হোক বিয়ে তো হয়ে গেছে, তুমি এখন এই বাড়ির মেয়ে নও, বউ হয়ে গেছে। আর আমাদের প্রাণপ্রিয় ভাবি, সেই হিসেবে বিয়ের পরবর্তী টিট তো দিতেই পারো। প্রাণেশা ভুরু বাঁকিয়ে বলল। আমি ট্রিট দেব? আমার দেওয়ার কথা ছিল। তখনই রেদওয়ান বলল। আরে তুমি কেন দিবে? ট্রিট তো ভাইয়া দেবে। তুমি শুধু ভাইয়ার সামনে আমাদের ভাবি হয়ে যাও, ভাইয়ার পকেট ফাঁকা করার দায়িত্ব আমরা নেব। তুমি আমাদের ভাবি। অনির্বাণকে আরেক দফা বাস দেওয়ার সুযোগটা ঝটপট লুফিয়ে নিল প্রাণেশা। ড্রয়িং রুমের দিকে উকি দিয়ে পড়ল। অফকোর্স তোদের ভাবি হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাইশা বলল। কিন্তু কি? আমাকে বকা খাওয়াতে পারবি না। সব ধরনের বকা ও বাস থেকে বাঁচাবি তো তোরা। সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালো। অনির্বাণের দিকে তাকিয়ে উপর থেকে প্রাণেশা বলল। তুমি না কি বলেছ, ভাবি ডাকলে ওদেরকে ট্রিট দেবে? ওরা আমাকে ভাবি ডেকেছে, আমিও ওদেরকে ননদ দেবর মেনে নিয়েছি, এখন ওদেরকে ট্রিট দাও। এই অসম্ভব যে এত তাড়াতাড়ি সম্ভব হবে ভাবতে পারেনি অনির্বাণ। প্রাণেশার থেকে স্বীকারোক্তি শুনেও যেন বিশ্বাস হলো না, নিজ থেকেই বলল। তাহলে ওদের বল আমাকে যেন দুলাভাই না ডাকে। প্রাণেশা ওদেরকে এই কথা বুঝাতে গেলে রাফিয়ান বলল। আমি কিন্তু দুলাভাই রাখবো। শব্দ করে হেসে ফেল প্রাণেশা। ভাইকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলল। তোর যা মন চায় তুই তাই ডাকবি, আমরা কেউ কিচ্ছু বলবো না, তাই না রে? সবাই উচ্চস্বরে হেসে উঠল। প্রাণেশা বলল। যাও ঝটপট রেডি হও সবাই। আবারও নিজের ঘরে ঢুকে দরজা আটকাতে গেলে আয়শা বলল। তুমিও রেডি হয়ে নাও, ভাবি যেহেতু তোমাকে ঘিরে টিটটা হবে, তুমি না গেলে কেমন দেখাবে? একটু জোরে বলাতে কথাটা অনির্বাণের কানেও গেল। সে সিঁড়ি বেয়ে উপরে আসছিল। আশেপাশে তাকিয়ে দেখলো মুরব্বীরা কেউ এদিকে নেই। রান্নাঘরে শুধু রূপকথা ও কাজে মেয়েটা। প্রাণেশাকে লজ্জায় ফেলার সুযোগ হাতছাড়া করতে পারল না, তাই নিজের রুমে প্রবেশের আগে একটু গলা উঁচিয়ে বোনকে শুনিয়ে পড়ল। আমার বউটাকে বল ট্রিটটা যেহেতু বিয়ে উপলক্ষে, সে যেন একটা লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজে। বউকে দেখে যদি বউ ফিল না আসে ট্রিট তো জমবে না রে আপনি। এই লম্বু যা তো গিয়ে দেখ ওরা সবাই তৈরি হলো কিনা। পুরুষ মানুষ বলে সব ভাইদের তৈরি হতে বেশি সময় লাগলো না। আধা ঘন্টায় সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে, কিন্তু যাকে নিয়ে এই টিট তারই খবর নেই। এতক্ষণ ধরে কি এমন সাজগোজ করছে যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে? কোনো আয়োজিত অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে কখনো বাড়ির সাজ পোশাকে সাজতে দেখা যায়নি প্রাণেশাকে। যেখানে বাড়ির অন্য বোনেরা মেকআপ ও জামাকাপড় সিলেক্ট করা নিয়ে হইচই শুরু করে, সেখানে প্রাণেশা থাকে নির্বিকার। কোনো কিছু ধরা ছোঁয়াতে যেমন থাকে না, তেমন সাজগোজের ব্যাপারেও খুব একটা মাথা ঘামায় না। একদম শেষ মুহূর্তে বাড়িতে যা পড়ে তাই পরে হাজির হয়ে যায়। এ নিয়ে তাহমিনা আহমেদের দুঃখের শেষ নেই। মেয়ের জন্য প্রতি ঈদে তিনি শাড়ি, 3 পিস, জুয়েলারি কিনেন, অথচ প্রাণেশা সেসব পরে না। হাতে নিয়ে পছন্দ অপছন্দ কিছুই জানায় না। নতুন কাপড় পেলে মুচকি এসে সেগুলো তুলে রাখে আলমারিতে। যে মেয়ের সাজগোজ নিয়ে কোনো আগ্রহ নেই, আজ তার এত দেরি দেখে অধৈর্য হয়ে পড়েছে অনির্বাণ। এজন্যই রেদওয়ানকে হুকুম করেছে একবার গিয়ে দেখে আসতে বোনেরা ও তার বইয়ের তৈরি হওয়া আর কত দূর। ভাইয়ের আদেশ শুনে রেদওয়ান সবে মাত্র পা ফেলেছিল উপরে গিয়ে চেক করবে, তখন নিজের রুমের দরজা খুলে সব বোনেদের বের করে দিয়ে প্রাণেশার হাত ধরে তাকে খুব সাবধানে রুমের বাইরে এনে দাঁড় করালো রূপকথা। রেদওয়ান সঙ্গে সঙ্গে বলল। ও ভাবি তো চলে এসেছে।
প্রাণেশা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হিলটা খুব বিরক্ত করছে তাকে, আঙ্গুলে ব্যথা পাচ্ছে। শাড়ি পরার ইচ্ছে ছিল না, কিন্তু রূপকথার আদরের কথাই না পড়েও উপায় ছিল না। এই মানুষটার কথা অগ্রাহ্য করার সাহস প্রাণেশার নেই বলেই অনুরোধ করা মাত্রই ঘাড় নেড়ে শাড়ি পরতে গিয়েছে। সব কাজে রূপকথাই তাকে সাহায্য করেছে। সাজগোজ কমপ্লিট করে এখন বাইরে এসে আবারও শেষ একবার প্রাণেশার সম্পূর্ণ সাজটা দেখছিল রূপকথা। দেখা শেষ হলে ভুরু নাচিয়ে বলল, খুব তো বলতি শাড়ি পরলে তোকে দেখতে খারাপ লাগবে। কই, এখন তো মোটেও খারাপ লাগছে না, একদম বউ বউ লাগছে। মনে হচ্ছে জলজন্ত একটা পরী নেমে এসেছে এই আনন্দপুরীতে। লজ্জে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো প্রাণেশার। এইভাবে পচানোর মানে কি? সে অনভ্যস্ত হাতের শাড়ির এদিক ওদিক টানছিল। গতকালকে শাড়ি পরে কি যে অস্বস্তি হচ্ছিল তার। বাড়ি শাড়ি গায়ে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কি চারটিখানি কথা? সে পরে সেই জানে গরম কত প্রকার। এখনও ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে। আবারও মনে হচ্ছে শরীরের এখানে ওখানে সবখানে চুলকাচ্ছে। এটা ছিঁড়ে ফেলে যদি দৌড় দিতে পারতো তাহলে বোধহয় একটু স্বস্তি পেত, কিন্তু তা তো আর হওয়ার নয়। রূপকথার আদুরে কথার ফাঁকে করা আদেশে ও অভিমান মেশানো একটা কথাও ছিল, শাড়ি না পরলে তুই আমার সাথে আর কথাই বলবি না। দুনিয়ার সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেও কষ্ট হবে না প্রাণেশার। কষ্ট হবে এই বিশ্বস্ত মানুষটা যদি তার উপর রাগ ও অভিমান পুষে রেখে দিন কাটায়। তাই তার আদেশ হোক কি অনুরোধ, কথা রাখতেই খুব সাদামাটা ডিজাইনের এই মেরুন রঙের শাড়িটা গায়ে জড়িয়েছে। মুখেও দিয়েছে দামি দামি প্রসাধনী। যদিও হালকা মেকআপ, তবু এই শাড়ি ও মেকআপ তার প্রচণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এর মধ্যে আবার সবার অবাক করা দৃষ্টি দেখে কোন দিক দিয়ে পালানো যায় সেই পথ খুঁজছিল। দুর্ভাগ্য সেটাও আজ পেল না। কোন দিকে? কোনো দিকেও ফাঁক নেই যে দিক দিয়ে সে আরামসে পালাতে পারবে। তার এত সব লজ্জা ও অস্বস্তিকে পাত্তা দিল না রূপকথা। মিটমিটিয়ে হাসি ঠোঁটে ঝুলিয়ে হাত ধরে আস্তে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নামতে সাহায্য করলো। প্রাণেশা শুধু পালো না হাত ছাড়িয়ে দৌড় দিতে। সবার সামনে দাঁড়ানোতে লজ্জা আরও জেঁকে ধরল প্রাণেশাকে। ঠোঁট কামড়ে নত মুখে দাঁড়িয়ে রইল সে। রূপকথা বলল, চাচিম্মা, শ্বাসটা কি ঠিক আছে? আর কিছু লাগবে? তাহমিনা আহমেদ মেয়ের সামনে এসে দু চোখ ভরে মেয়েকে দেখে সিনের পরশে সম্পূর্ণ মুখ ছুঁয়ে কপালে আদর দিয়ে বললেন, এখন মনে হচ্ছে আমার মেয়েটা একদম স্বয়ংসম্পূর্ণা, কোনো ত্রুটি নেই। আমরা তো তোকে সবসময় এভাবে দেখতে চাই প্রাণ। এইটুকু আদরে দু চোখ ভাসিয়ে কাদার কথা ছিল প্রাণেশার, কিন্তু সে কাঁদল না। দাঁতে দাঁত চেপে চোখের পানি কন্ট্রোল করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। মা চাচিরা আজ খুব প্রশংসা করছে প্রাণেশার, রূপের সাজ পোশাকের সব কিছুর। শুনো, সেসব প্রশংসায় আজ আর মনের কোণে আবেগ জমা হলো না। সব কিছু নিছক সময় ও পরিস্থিতি পরিবর্তন ভেবে মেনে নিল। সবাই যখন প্রাণেশাকে এই রূপের সাজে দেখে অবিরত প্রশংসা করছিল, বিরক্ত হয়ে রাফিয়ান বলে উঠল, সোনাপুকে তো 24 ঘন্টাই দেখো, আগে যা ছিল এখনই তা আছে। খামোখা আটকে রেখে দেরি করাচ্ছ। মনে হচ্ছে রাত আজ এখানেই শেষ হবে। রাফিয়ানের গলার আওয়াজে অনির্বাণ নিজেও সহজ হলো। কতক্ষণ পর তার ঘোর কাটলো সেটি সে নিজেও বুঝলো না, কিন্তু অনুভব করলো তার সামনে থাকা দৃশ্য ও নারীটি যেন কোনো রূপকথার রাজ্যের রাজকন্যা। শাড়ি, গহনা, মেকআপ, খোপে আবার নিজেদের বাগানের অলকলন্দা ফুল, সব মিলিয়ে প্রাণেশার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে মনের পথটাই ধরা দিল। অথচ এর আগে কোনোদিন এই মেয়েকে সে এভাবে দেখেনি, এত মুগ্ধ হয়নি, এত শান্তি পায়নি। সবটাই কি তবে বৈধ সম্পর্কে ভারী ও দামি সিলমোহরের কারণে? ভেবে কোনো কুল পেল না অনির্বাণ। মুগ্ধতা কাটিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগলো তার। চশমা পরেও যেন সে ভুল ও অবিশ্বাস্য কিছু দেখে নিল আজকে। আর এই দেখাটাই তার মনকে টালমাটাল করে দিল। মেলি পোশাক আশাকে যে একটা অদ্ভুত সৌন্দর্য ও গুণ আছে, সেটা মন স্বীকার করতে বাধ্য হলো। না চাইতো দৃষ্টি সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে পড়ল, দেরি হচ্ছে, তোরা গিয়ে গাড়িতে বস। আমি মনে হয় রুমে চাবিটা ফেলে এসেছি, এক্ষুনি ওটা নিয়ে আসছি। অনির্বাণের পালিয়ে যাওয়া আর কেউ না বুঝতে পারলেও নাহিন ঠিকই বুঝে নিল। গা দোলালো হাসিতে মুখ ভরে উঠল তার। চেপে রাখতে চেয়েও পারল না। হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল,
বউয়ের এই রূপ দেখে মেজো ভাইয়া পালিয়েছে, এখন শুধু অজ্ঞান হওয়া বাকি। আশ্চর্যজনিত মনোভাব নিয়ে সিঁড়ির দিকে তাকালো প্রাণেশা। তাকে কি দেখতে এতটাই খারাপ লাগছে যে এইভাবে সরে যেতে হলো? কেউ তার রূপের ও গুণের মেধার প্রশংসা না করলেও যেমন কষ্ট হয় না, হলো সেসব নিয়ে খুব একটা আনন্দ ফুর্তিও হয় না। তবে আজকের এই দৃশ্যটা খুব চোখে লাগলো। ঠোঁট কামড়ে পড়ল, ভাবি আমার মনে হয় শাড়িটা চেঞ্জ করে আসা উচিত। কেউ আমাকে দেখে বিব্রত বা বিরক্ত হোক, আমি সেটা চাই না। আসলে গাড়ির চাবি ফেলে এসেছিল অনির্বাণ। ওটা হাতে নিয়ে নিচে নামতে গিয়ে প্রাণেশের কথাগুলো কানে বাজলো। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নিয়ে আর একটা কথা বলবি তো? এমন চট দেব আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত খসে পড়ে যাবে। যা পড়েছিস সেটাই যথেষ্ট। এখন চুপ করে গাড়িতে এসে বস। অনির্বাণ ড্রাইভ করছে, পাশে বসেছে নাহিয়ান। পিছনে বাকি সব কয়টা বসে বসে বক বক করছে। সবার মধ্যে নীরব শুধু প্রাণেশাই। না কোনো কথা শুনছে, না কোনো কথার উত্তর দিচ্ছে। মন খারাপ নাকি মন ভালো সেটাও বোঝার উপায় নেই। লুকিং গ্লাসে বেশ কয়েকবার প্রাণেশার মুখখানি দেখলো অনির্বাণ। তখনও জানালার কাজ খুলে বাইরের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রাণেশা। তৈরি হয় বৈরি হাওয়ায় উঠছে তার সামনে ছোট ছোট চুল। খোপা করা থাকলেও ছোট ছোট চুলকে বেঁধে রাখা যায়নি, ওগুলো সামনের দিকেই ছিল। কপালও গাল ছুঁয়ে যাচ্ছে। আকাশ ফেটে ঝিরি ঝিরি বৃষ্টিও নেমেছে। হাত বাড়িয়ে সেই বৃষ্টি ছুঁয়ে দেখছে প্রাণেশা। বৃষ্টির স্পর্শ শুধু শরীর নয়, মন জুড়েও শীতল স্পর্শ ছুঁয়ে মনের সব অবসাদ দূর করে দিল। আচমকাই অনির্বাণ ধমকে উঠে বলল, হাত বাইরে বের করছিস কেন প্রাণ? সঙ্গে সঙ্গে ডান হাতটা ভেতরে নিয়ে কাজ তুলে দিল প্রাণেশা। ভয় নয়, অনুমনস্কতার কারণে। খুব করে খেয়াল করেছে বিয়ের রাত থেকে অনির্বাণ তাকে ভাই বোনের সামনে অথবা একে পেলেই প্রাণ ডাকছে, নয়তো আগে প্রাণেশা ডাকতো। প্রথম যখন এই ডাক শুনে হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠেছিল, এখনও তাই হলো। আজ কেন যেন তার কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না, তাই শান্ত হয়ে ছিটে হেলান দিয়ে চুপ করে রইল। অন্য সময় হলে এই ধমকে তোয়াক্কা করতো না সে, ঠিকই এর পাল্টা জবাব দিত। অনির্বাণ নিজেও যেন প্রাণেশাকে এত শান্তশিষ্ট মেজাজে মেনে নিতে পারল না। ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে বলল, শরীর খারাপ? ঝটপট দুদিকে মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ আরও কিছু বলতে চেয়েও থেমে গেল। শহরের নামি দামি রেস্টুরেন্টে এসে পৌঁছালো ওরা। পার্কিং প্লেসে গাড়ি থামিয়ে ডোর খুলে একে একে সবাইকে নামালো। সব কাজিনেরা এলেও আসেনি রূপকথা, আরিয়ান ও তাদের ছোট্ট রাজকন্যা। বড় ভাই এখনো অফিসে, আর ভাবি তাকে ছাড়া বাড়ির বাইরে পা ফেলবে না। অগত্যা 3টে মানুষকে ফেলে বাকিতে নিয়ে আসতে হলো। গাড়ি থামার সাথে সাথে ওরা ছুটে বের হলো। নাহিয়ান সবাইকে ধরে ধরে রেস্টুরেন্টের ভেতরে গেল। সবাই নেমে চলে গেল। নামতে গিয়ে বিপদে পড়ল প্রাণেশা। হিলের সাথে শাড়িটা আটকে গেল। সেটা খুলতে গেলে দামি শাড়িটাও সামান্য ছিঁড়ে গেল। অনির্বাণ বলল, একটা শাড়ি কি করে সামলাতে হয় তাও জানিস না? প্রাণেশা রাগত্ব স্বরে বলল, না জানি না। কেন? কোনো সমস্যা? সবাইকে সব কিছু জানতে হবে কেন? রাগ করছিস কেন? আমি এত কিছু মিন করে বলিনি, এমনি বলেছি। এক পা বাইরে দিয়ে শাড়ির প্রতিটা ভাঁজ ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামতে যেতেই হাত বাড়িয়ে দিল অনির্বাণ। তার কেন যেন মনে হলো এই মেয়ের পা ফেলতে গেলেই পড়ে যাবে। হলেও তাই। রাগ দেখিয়ে অনির্বাণের হাত ধরেনি প্রাণেশা। তাতেই নিচে পা দেওয়া মাত্রই পড়ে মোচড় খেলো। বিরক্তি দিতে পায়ের জুতো খুলে ডাস্টবিনে ফেলে এলো। হিল ফেলে দিয়ে শান্তি পেল সে। গাড়িতে থাকা নিজের ব্যাকপ্যাক টেনে এনে ভেতরে থাকা লেডিস শু বের করে সেটা পায়ে দিল। শাড়ির সাথে শু ঠিকঠাক মানালো কিনা কে জানে। সেই হিসেব মিলাতে গেল না অনির্বাণ। বিস্মিত দৃষ্টি নিয়ে বলল, জুতা ফেলে দিলি কেন? প্রাণেশা সহাস্য পড়ল, যা আমার জন্য নয় আমি তা পড়ি না। ও আচ্ছা চল, এভাবেই ঠিক আছে, হিল পরার দরকার নেই। বাই দ্য ওয়ে, তোকে শাড়িতে অনেক প্রিটি লাগছে। খোঁচা দিল নাকি প্রশংসা করলো সেসব ভেবে দেখলো না প্রাণেশা। চোখ পাকিয়ে বলল, তাই? ইয়াপ। মুচকি হেসে এই শব্দটা উচ্চারণ করে নিজের চুলে ব্যাক ব্রাশ করতে করতে রেস্টুরেন্টের সিঁড়ির দিকে হাঁটতে লাগলো অনির্বাণ। পাশে তাকিয়ে দেখলো প্রাণেশা আশেপাশে নেই। চমকে তো বটে, সেই সাথে ভয় পেল। পিছন ফিরতেই আরও বেশি চমকে গেল। প্রাণেশা গাড়ির ভিতর দৌড়ে এসে জানালায় টোকা দিয়ে বলল, আবার গাড়িতে কেন? কিছু নিতে ভুলে গিয়েছিস? গাড়ির কাজ খুলে দাঁত কেলেই হাসলো প্রাণেশা। শাড়ি দেখিয়ে বলল, এটা চেঞ্জ করতে এসেছি। অনির্বাণ আটকে উঠল। মুখটা তার হা হয়ে গেল।
বলো। তুই গাড়ির ভেতরে কাপড় চেঞ্জ করবি? হ্যাঁ তো। ছি, কমন সেন্স বলে যে কিছু একটা আছে সেটাও তোর মধ্যে নেই। প্রাণেশা এত কথা কানে নিল না। শাড়িটা তাকে জ্বালিয়ে মারছে। এর মধ্যে হিল তার পায়ের আঙ্গুল ছিলে গেছে। এত সাজগোজ ও পরিপাটি তাকে থাকতে হবে না। সে যেমন চলে অভ্যস্ত, যেভাবে শান্তি ও স্বস্তি, সেভাবে নিজেকে আবিষ্কার করতে গিয়ে ফটফট শাড়ি ব্লাউজ খুলতে যাচ্ছিল। এর মধ্যে অনির্বাণ পরিমরি করে চেঁচিয়ে উঠল। এই সাবধানে, জ্যান্ত একটা পুরুষ মানুষ তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই একটু তো লাজ লজ্জা নিজের মধ্যে রাখ। এত নির্লজ্জ হলে চলে? প্রাণেশা খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে পরনের কাপড় চোপড় খুলে ভেতর থাকা নীলাভ সবুজ রঙের লম্বা সাইজের ফুলহাতা লেডিস টি শার্ট ও নেভি ব্লু রঙের জেঙ্গিস দেখিয়ে পড়ল। আমারও একদমই লজ্জা শরম নেই। ওসব কেমন করে আসে, কিভাবে আসে, কতটা আসে সেটাও আমি জানি না। আমি শুধু নির্ভেজাল জামা কাপড় পরতে পছন্দ করি। বলতে বলতে খোপায় গুজে রাখা ফুল ও গয়নাকাটি সব খুলে ফেলল প্রাণেশা। ব্যাগে থাকা ভেজা টিস্যু ও পানির বোতল বের করে গাড়িতে বসে মুখে সব প্রসাধনী তুলে নিয়ে ডোর খুলে বাইরে এসে অনির্বাণের সামনে দাঁড়িয়ে বুকের কাছে দুহাত আড়াআড়িভাবে বেঁধে গাড়িতে হেলান দিয়ে বলল, এখন প্রিটি লাগছে। মঙ্গল গ্রহে থাকা এলিয়েন নামক প্রাণী দেখলেও এতটা অবাক অনির্বাণ হতো না যতটা অবাক হলো প্রাণেশার এসব উদ্ভট কাজকর্ম দেখে। সে বিশ্বাসই করতে পারল না এই মেয়ে শাড়ির নিচে টি শার্ট ও জেঙ্গিস পরে এতক্ষণ গাড়িতে বসেছিল। কিভাবে গরম লাগেনি? চোখ দুটো তার গোল গোল হয়ে রইল। কোনো মতে উচ্চারণ করলো, মানে কি এসবের? শাড়ির নিচে এসব কেন? শাড়ি যদি ভালোই লাগে না তাহলে ওটা গায়ে জড়িয়েছিলি কেন? প্রাণেশা সব কয়টা দাঁত বের করে হেসে বলল, ভাবির কথা রাখতে। অনির্বাণ অভিমানী কণ্ঠে বলল, শুধু ভাবির কথায়? আর কারো না? আর কার কথা রাখবো? আর কে আছে যে আমাকে বোঝে, আমার জন্য ভাবে, আমার নিঃসঙ্গ ও কষ্টকর মুহূর্তে আমাকে সময় দেয়, সাপোর্ট দেয়? আছে এমন কেউ? নেই কেউ। অনির্বাণ ভাবনারত অবস্থায় রেখে প্রাণেশা রেস্টুরেন্টের ভেতর পা রেখেই ভয়ানক পর্যায়ে রেগে গেল। এত রাগ যে তার দুটো হাত মুঠোবন্দি হয়ে গেল। মুঠোবন্দি হাত নিয়ে প্রায় ছুটে গিয়ে অচেনা ছেলেটার মুখের একপাশ ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ল দূরে। ভীতগ্রস্ত মন নিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়ল আয়শা। মুহূর্তে জড়িয়ে ধরল মাইশাকে। দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। আর প্রাণেশা সামনে পড়ে থাকা ইতরটাকে সাইজ করতে কলার ধরে টেনে তুলে পড়ল। বলতার বাসায় ঢিল ছুঁড়েছিস, কামড় তো তোকে খেতে হবে চান্দু। একবার কামড় খেলে বুঝবি মেয়েদের গায়ে হাত দেওয়া হাত ঠিক কতক্ষণ বলতার বিষ থাকে। সবাইকে নিরাপদ জায়গায় বসিয়ে ওয়াশরুমে গিয়েছিল নাহিয়ান। পিচে দুটো দুষ্টামি করছিল, সেই দুষ্টামি সামাল দিচ্ছিল রাফিয়ান। আর রেদওয়ান গিয়েছিল কয়েকটা পোজ নিতে যেন ফেসবুকে ছবি আপলোড দিতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে ভাই বোনেদের সামনে আসতে আসতে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে এখানে। দৃশ্য দেখে দ্রুত ছুটে এলো নাহিয়ান, বলো, কি করিস প্রণেশা? এটা পাবলিক প্লেস, এখানে কেউ মারামারি করে? ঘটনা কি ঘটেছে সেটা আগে বল। মেয়ে দুটোকে দেখে ইতর শ্রেণীর ভদ্রবেশী অমানুষটার সুযোগ নিচ্ছিল সবে। কেবলই আশার পিছনে স্মুথলি নিজের লালসার হাতটা ছুঁয়েছিল মাত্র, সেটাই নজরে পড়ে গিয়েছিল প্রাণেশার। ফলাফল যা হওয়ার তাই হলো। রেগে গিয়ে স্থান কাল পরিস্থিতি সব ভুলে গিয়ে ছেলেটাকে কয়েকটা দিয়ে ঠান্ডা হলো। হুলুস থুলুস দেখে মানুষ জড়ো হলো মুহূর্তে। অনির্বাণও দৌড়ের উপর ভেতর প্রবেশ করলো। নাহিনের প্রশ্নের উত্তরে প্রাণেশা পড়ল, ও আয়শার গায়ে হাত দিয়েছে, এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর, ইতরটাকে জেলে ভরে দে। ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে যারা দৃশ্যটা দেখেছে তারা সাক্ষী দিল, যা সত্যি তাই বলল। অনির্বাণ সব কথা রিসেপশনে জানালে কর্তৃপক্ষ ব্যবস্থা নিল। প্রাণেশার এই ধরনের কাজগুলো তার বাবা মায়ের পছন্দ নয়। অন্য মেয়ে হলে এই দৃশ্য হজম করে সম্মান বাঁচাতে মুখ লুকিয়ে এখান থেকে চলে যেত, কিন্তু প্রাণেশা বলে দৃশ্যটা উল্টো হয়। এই দৃশ্যগুলো দেখলে নিজে যে মেয়ে ও পুরুষের তুলনায় যথেষ্ট দুর্বল এইটুকু ভুলে গিয়ে প্রতিবাদী হয়ে ওঠে। আশ্চর্যজনকভাবে অনির্বাণ আজ আবিষ্কার করলো 10 জনের মধ্যে একজন যদি এরকম না হয়, সময় মতো অন্যের প্রতিবাদ হবে না। এখানে তো কত পুরুষ ছিল, তাদের ভাইরাও ছিল, কেউ দেখেনি দৃশ্যটা, দেখলেও প্রতিবাদ করেনি। অথচ তার বউ সব কিছু দেখে পেল, সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রতিবাদও করলো।
পুরো ভাবনাটা যতখানি আনন্দ দিল তার চেয়ে বেশি স্বস্তি ও শান্তি সুখ দিল। কতক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে ধীর অথচ স্পষ্ট স্বরে বলল, যে কাজ আমার করার কথা সেটা তুই করলি, তাও আবার এতগুলো মানুষের সামনে। এর জন্য অবশ্যই আমার পক্ষ থেকে তোর একটা স্পেশাল গিফট পাওনা রইল, যাওয়ার আগে দিয়ে যাব, হবে না? একটা সময় গিফট নিয়ে খুব বেশি আগ্রহী ছিল প্রাণেশা। সময়ের সাথে সাথে সেই আগ্রহ মন থেকে উপে গেছে। কেউ খুশি হয়ে দিলে সেটা খুব যত্নে তুলে রেখে দেয়, পছন্দ হোক অথবা না হোক। মুখ ফুটে মনের ভাব প্রকাশ করবে না। বহুদিন পর অনির্বাণের কথা শুনে ঠোঁটে চাপা হাসি ফুটিয়ে তুলে প্রাণেশা বলল, কে বললো আমি গিফটের আশায় এই কাজটা করেছি? আমার কোনো গিফট লাগবে না, খামোখা টাকা খরচ করো না। অনির্বাণ এত কথা কানে না নিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে সেটা সাদরে গ্রহণ করতে হয় স্টুপিড, ফিরিয়ে দিতে হয় না। এখনও এই বোধটুকু জাগার বয়স হয়নি তোর। ওসব আমার মধ্যে ছিল না। প্রাণেশার এই তেরামি শুনে ফুস করে নিঃশ্বাস ফেলে অনির্বাণ বলল, কবে হবে? না হলে কি আসে যায়, একটু অবুঝ থাকা ভালো নয় কি? সময় থেমে থাকে না প্রাণ। একটা সময় বয়স বাড়বে, চুল পেকে যাবে, বাচ্চা কাচ্চা থেকে নাতি নাতনিও আসবে। তারা যদি জানে তাদের নানি অথবা দাদি সেই কৈশোরের মতো অবুঝ, কি ভাববে? অনির্বাণের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে বড় বড় চোখে চেয়ে থেকে প্রাণেশা বলল,